লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। রাষ্ট্রযন্ত্র ও নাগরিক এই শিরোনামের আজকের আলাপচারিতায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি গর্ষি আলেকজান্ডার। আজকের আমিও একটু নার্ভাস, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। মানব সভ্যতার ইতিহাসের সব থেকে তাৎপর্যপূর্ণ এক সময় আমরা বসবাস করছি। হাজার হাজার বছর আগে আফ্রিকার উপত্যকায় আমাদের পূর্বপুরুষরা সেই আদিম এবং শিকার নির্ভর তথাকথিত অসভ্য জীবনযাপন যখন করত, তখন নাগরিকে আদান প্রদানে অন্ন বস্ত্র বাসস্থানকে ছাপিয়ে খুব বেশি জটিলতা ছিল না বহুমাত্রিকতা। বিশ্বায়ন পরবর্তী আজকের বিশ্বে আক্ষরিক অর্থেই আমরা পুরো বিশ্বের সাথে সংযোগ করতে পারছি, যোগাযোগ করতে পারছি আমাদের মুঠোফোনের মাধ্যমে। আজকে আমাদের ভাষার এবং চিন্তার বহিঃপ্রকাশ আমাদের হাতের মুঠোয়, আমাদের ক্ষমতার বহিঃপ্রকাশ আমাদের হাতের মুঠোয়। এবং সবথেকে বড় ব্যাপার এবং সবথেকে ইতিবাচক ব্যাপার হলো যে শিক্ষার সাথে এবং সভ্যতার বিকাশের সাথে আমাদের চিন্তা অন্ন বস্ত্র বাসস্থানকে ছাপিয়ে আরো বহু দূরে গেছে। আমাদের শিক্ষিত মস্তিষ্কে আজকে অন্ন বস্ত্র বাসস্থানকে ছাপিয়ে আরো নানা উন্নত এবং আরো উচ্চতর প্রবৃত্তির জন্ম হয়েছে। আজকের যুগে একে অপরের সাথে আদান প্রদানে অন্ন বস্ত্র বাসস্থানকে ছাপিয়ে আমাদের এই আদান প্রদানে যুক্ত হয়েছে আরো বহুবিধ স্তর, এবং এই নানাবিধ স্তরের সাথে যুক্ত হয়েছে নানাবিধ জটিলতা। আমাদের মধ্যে সৃষ্ট বা আমাদের দ্বারাই উদ্ভূত এই জটিলতাগুলোকে নিরসন করার জন্য আমরাই তৈরি করেছি রাষ্ট্র ব্যবস্থা, আমরা তৈরি করেছি সংসদ, আমরা তৈরি করেছি বিচার ব্যবস্থা, আমরা তৈরি করেছি প্রশাসন এবং আরও নানাবিধ রাষ্ট্রের কাঠামো অবকাঠামো। আজকের এই আলাপচারিতায় রাষ্ট্রযন্ত্রের আলোকে নাগরিকের অধিকার নিরীক্ষণ এবং বিশ্লেষণের চেষ্টা করব। আমরা দেখেছি যে অতীতের যে কোনো সময়ের থেকে বেশি এখনকার সময়ে রাষ্ট্রযন্ত্র এবং নাগরিক ওতপ্রোতভাবে নিরবিচ্ছিন্নভাবে একে অপরের সাথে এক মিথস্ক্রিয়ায় জড়িত। গহীন বনে তপস্যারত কোনো তপস্বীও কিন্তু রাষ্ট্রযন্ত্রের প্রভাবের বাইরে নন, এবং তিনিও তার জায়গা থেকে ক্ষুদ্রভাবে হলেও রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ভূমিকা রেখে থাকেন। এর ব্যাপক উদাহরণ আমরা দেখলাম টিউনিশিয়ায় 2010 সালে আরব বিপ্লবের সময়, আরব বসন্তের সময়, যে সেখানে মোহাম্মদ আজিজ নামে একজন প্রতিবাদী যখন তার গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালালেন, তার ফলশ্রুতিতে কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে এবং আফ্রিকায় একটা ব্যাপক বিপ্লব হলো। এবং এই বিপ্লবের ফলে একটি ব্যক্তির গায়ে আগুন জ্বালা দেওয়া থেকে শুরু হওয়া যে বিপ্লব, সেই বিপ্লবের ফলে একটি নয় একাধিক রাষ্ট্রের রাষ্ট্র ব্যবস্থা এবং শাসন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে। তো সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে আমাদের মনে হয়েছে যে এখনই রাষ্ট্রযন্ত্র এবং নাগরিক অধিকারের একটি নিরীক্ষাধর্মী আলোচনা করাটার উপযুক্ত সময়। আমি আশা করব আপনারা আদ্যপান্ত এই আলোচনায় খুবই মনোযোগের সাথে উপস্থিত থাকবেন, এবং আলোচনার শেষে আমি আজকে ফ্লোর ওপেন করে দেব, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের প্যানেলিস্টদের করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি আমাদের প্যানেলিস্টদের কাছে। আমাদের প্যানেলিস্টরা সবাই তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে ব্যাপকভাবে সফল। আমার তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার খুব বেশি কিছু নেই, আমি খুব সংক্ষিপ্ত পরিচয়ের মাধ্যমে আজকের আলোচনায় চলে যাব। আমাদের মাঝে উপস্থিত আছেন মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুই এমপি। তিনি সংসদ সদস্য, এই পরিচয় হয়তো আমরা সবাই জানি, যেই পরিচয়টা কেউ জানি বা জানি না সেটা তিনি একজন কবি, তিনি সাহিত্যিক, তিনি গবেষক এবং তিনি একজন অ্যাক্টিভিস্ট। গবেষক না। এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার সাহেব। মাজহারুল ইসলাম সরকার সাহেব নিজেও একজন কবি এবং তিনিও গবেষক, তার বেশ কয়েকটি বই বেরিয়েছে। এবং আমার আজকের এই আলাপচারিতা করার অন্যতম একটি অনুপ্রেরণা হলো তারই লিখিত এই মানবাধিকার বইটি, যেটি আমি মোটামুটি পুরোটা পড়েছি। জি জি জি। আর আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং বর্ষিয়ান রাজনীতিবিদ হাজি মোহাম্মদ সাইফুল ইসলাম অ্যাডভোকেট সাহেব। তা আমি আর কথা বলে বিলম্ব করব না, আমরা সরাসরি আজকের আলাপচারিতায় চলে যাব। আমি আজকের অনুষ্ঠান শুরু করতে চাই অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার সাহেবকে প্রশ্ন করার মাধ্যমে। স্যার, রাষ্ট্রযন্ত্র কি এবং কি কি প্রতিষ্ঠান নিয়ে রাষ্ট্রযন্ত্র গঠিত এবং এই প্রতিষ্ঠানগুলোর প্রায়োগিক ভূমিকা কি? ধন্যবাদ। আসলে শিরোনামটার মধ্যে ও যোগ করে একটা প্রশ্নের জায়গা তৈরি করেছে, রাষ্ট্রযন্ত্র এবং নাগরিক। আসলে নাগরিকরাই রাষ্ট্র তৈরি করেছে, যন্ত্র তৈরি করেছে, এবং যন্ত্র কাজ করবে নাগরিকদের জন্য। ও কেন যোগ করা হয়েছে এটা একটা তাৎপর্য রয়েছে। আজকে যে রাষ্ট্রযন্ত্র আমাদের আইন বিভাগ, শাসন বিভাগ,
শাসন বিভাগ শব্দটি আমি একটু ভিন্নভাবে দেখি। শাসন কোনো করবে না বাংলার মানুষকে, তারা স্বাধীন হয়েছে, এটা হবে নির্বাহী বিভাগ। তৃতীয়ত হচ্ছে বিচার বিভাগ। এই যে তিনটা বিভাগের তৈরি, মানুষের তৈরি, বাংলাদেশের মানুষের তৈরি। বাংলাদেশের মানুষ, আন্তর্জাতিক একটা নিয়ম রয়েছে আমাদের, যে ওয়ান টাইম অনলি রুল। একটা দেশ, একটা মানুষ, একটা জনগোষ্ঠী একবার স্বাধীন হবে, একবার তার সেলফ ডিটারমিনেশন প্রয়োগ করবে। আমাদের দুর্ভাগ্য আর সৌভাগ্য যেটাই বলেন, আমরা দুইবার স্বাধীন হয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে। 47-এ আমরা স্বাধীন হয়েছি। ধর্মীয় অধ্যুষিত যারা থাকবে, সংখ্যাগরিষ্ঠ থাকবে, এরকম একটা দৃষ্টিভঙ্গি থেকে, এবং পার্লামেন্টে কোনো রক্তক্ষয়ের মধ্য দিয়ে নয়, কোনো ডেডিকেশনের মধ্য দিয়ে নয়। 71-এ যে আমরা স্বাধীন হয়েছি, পৃথিবীর ইতিহাসে প্রথম। 9 মাসে 30 লাখ লোকের আত্মদান, 2 লাখ নারী মা বোন আমাদের ইজ্জত দিয়েছেন। এইরকম একটা জায়গা থেকে আমাদের এই দেশ স্বাধীন। এই দেশে জন্ম নিয়েছে লালন, এই দেশে জন্ম নিয়েছে রবীন্দ্রনাথ, এই দেশে জন্ম নিয়েছে নজরুল, এই দেশে জন্ম নিয়েছে আহমদ শরীফ, এই দেশে জন্ম নিয়েছে আমাদের হুমায়ুন আজাদ এবং আরো অনেকে। আমি যেটা মনে করি যে আমরা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছি, আমাদের রক্তের দ্বার রয়েছে, আমাদের সংবিধান রয়েছে রক্ত দিয়ে লেখা। বঙ্গবন্ধুর ভাষণ আজকেও আমাকে 7ই মার্চের ভাষণের মতো, 7ই মার্চে যেদিনকে দিয়েছিল সেদিনকার মতো আপ্লুত করে, উৎসাহিত করে, ডেডিকেট করবার মতো ক্ষমতা সৃষ্টি করে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। হাজার হাজার বই লেখা যাবে, হাজার চিন্তা করা যাবে, হোয়াট দ্য মুক্তি। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ডিটারমিনেশন ইজ দিস, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো, এরকম একটা ডিটারমিনেশন দ্বিতীয় এই 50 বছরে এত সরাসরি প্রত্যক্ষভাবে মিলিটারি গভর্নমেন্টের বিরুদ্ধে আমাদেরকে উৎসাহিত করে। আজকে আমরা যারা এখন আছি, 3টা বিভাগ নিয়ে আমরা কিন্তু একটু প্রশ্নের সম্মুখীন। আইন বিভাগ নির্বাহী বিভাগের কাজের সঙ্গে যুক্ত হয়েছে, রিলিফ বিতরণ করে বেড়াচ্ছে। আইন বিভাগ আইন পালন করবে, আইন পাস করবে, নির্বাহী বিভাগ এটা প্রয়োগ করবে, বিচার বিভাগ দেখবেন এটা সঠিকভাবে প্রয়োগ হয়েছে কিনা। আমরা রিসেন্ট পাস্ট এক্সপেরিয়েন্স, ক্রস ফায়ারের একটা নতুন আবির্ভাব সৃষ্টি হয়েছে, যেটা পাকিস্তান পিরিয়ডে এইভাবে ছিল না, প্রাদুর্ভাব বলা চলে। যে আজকে যে ক্রস ফায়ার এনকাউন্টার, এই জিনিসটাকে নতুন আমাদের সমাজে ইনসার্ট হয়েছে, এবং অদ্ভুতভাবে একটা আমাদের অভিজ্ঞতা নতুন আসছে, যেটা হচ্ছে যে গত 1 মাস আগে একজন আর্মি অফিসার রিটায়ার্ড এবং একেবারে নিচের স্তরের, তার আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটেছে। সেটা হত্যা হয়েছে কিনা আন্ডার ইনভেস্টিগেশন, এটা ইনভেস্টিগেশন পরে আমরা জানবো। এই 1 মাস পরে একটা আর এনকাউন্টার নাই, একটা ক্রস ফায়ার নাই। এই কারণ আমাদের খুঁজে বের করতে হবে। আবারও বলি, আমরা 30 লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছি, পাকিস্তান ব্রিটিশ পার্লামেন্টে নয়। তাহলে এই যে 1 মাস ধরে হলো না, তাহলে কি দুষ্কৃতিকারীরা শোধ হয়ে গেছে, নাকি যারা এই ক্রস ফায়ারের ইন দ্য নেম অফ ক্রস ফায়ার, ইন দ্য নেম অফ এনকাউন্টার, এই হত্যার উৎসব যোগে যুক্ত হয়েছিল, তারা এই প্রশ্নের উত্তর দেবেন। আমরা নাগরিক, রাষ্ট্রযন্ত্র ও নাগরিক। কেন এই কথাটা ব্যবহার করা, ওটাকে আমি আবারও খুব সিগনিফিক্যান্ট মনে করি। আমি আরো কিছু মনে করি, আমরা বলি জেলা প্রশাসক, খুব কষ্ট হয়। আমি মুক্তিযুদ্ধের সন্তান, গোটা বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান, ডিরেক্টর ইন্ডিডেন্ট। প্রশাসক হবে কেন আমাদের? আমাদের নির্বাহী কর্মকর্তা হবে, প্রশাসক হবে কেন? এই আসছে আমাদের মানস কাঠামো গড়ে উঠছে যে শাসন করতে হবে আমাদেরকে, আমরা স্বাধীন হয়নি এই কথার মধ্য দিয়ে। আমি আশা রাখি এই জন্ম না হোক, আরেকটা জন্ম আসে, এই জেলা প্রশাসকের শব্দকে ডিলিট করবেন, তারা নির্বাহী হবেন। সংবিধান অনুযায়ী তারা কিন্তু সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট। সঠিক বাংলা, বিরলের বাংলায় যদি আমি বলতে চাই, তাহলে সেটা হবে জনগণের চাকর। হোয়াট দ্য রোল প্লে? আমরা আশা করি কি আর পাচ্ছি কি? ডিসি অফিসে গেলে 5টা স্তর পার হয়ে জানলা দিয়ে দেখতে হচ্ছে, দরজা দিয়ে স্যার বসে আছেন, খুবই কষ্টকর। পশ্চিমবঙ্গের মন্ত্রী আমি দেখেছি, এমপি দেখেছি, বিধানসভার ভ্যান গাড়িতে করে যাচ্ছে। আমরা হতাশ হব না, আমাদেরও ভ্যান গাড়িতে চড়ার এমপি আছে। আজকে টেম্পুতে আসছে আমাদের এমপি। এটাকে আমাদেরকে খুশি করে যে আমরা ওয়ান স্টেপ ফরওয়ার্ড।
আমি মনে করি প্রশাসক শব্দটা দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রযন্ত্র থেকে ডিলিট করা উচিত। দেয়ার সার্ভেন্ট, এর অর্থ এটা নয় যে তারা জনগণ নয়, তারাও জনগণ। সার্ভেন্টের জায়গা থাকবে, ওপেন থাকবে অল টাইম ডোর ফর দ্য পিপল। এই রাষ্ট্র তৈরি হয়েছে ফর দ্য পিপল, নট ফর দ্য ব্যুরোক্রেট। আমাদের ভাইস্তা ব্যুরোক্রেট হওয়ার পরে কিছুদিনে ওকে হেভি তার পোসপাস মেনে নেওয়া যায় না। সংস্কার হবে, হচ্ছে। প্রধানমন্ত্রী রিক্সায় যাচ্ছে, আমি চমকে গেলাম, এটা কি ছবি হচ্ছে নাকি? দেখলাম না, অ্যাকচুয়াল। আমরা আশাবাদী। আরেকটা জায়গায় আমি এটা ইন্ট্রোডাক্টরি বলে আপাতত শেষ করা উচিত। ধন্যবাদ স্যার। আমি একটু সম্পূরক প্রশ্ন করবো স্যার। রাষ্ট্রযন্ত্রের যে তিনটি মূল অংশ, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি রয়েছে, তাদের মানে কার্যপ্রণালী বা কার্যকারিতা একটু সরলভাবে যদি বলতেন, তাহলে আমাদের অডিয়েন্সের জন্য বুঝতে সুবিধা হতো এবং পরবর্তী প্রশ্নগুলো আমরা সেই কার্যপ্রণালীর উপর ভিত্তি করে করতে পারতাম। তিনটা বিভাগ আছে আমাদের, খুবই মোটা দাগে: আইন বিভাগ, নির্বাহী বিভাগ আর বিচার বিভাগ। শব্দগুলোর মধ্যেই কিন্তু বোঝা যায় কার ডিউটি কি। আইন বিভাগ আইন পাস করবেন, বাড়ি চলে যাবেন। আমাদের জন্য চিন্তা করবেন কি আইন পাস করা যায়। ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড করা যায় কিনা। 95 সালে ছিল মৃত্যুদণ্ড, এটা রোধ হয়েছে, আবার চালু হয়েছে। আবার তারা পার্লামেন্ট আমাদের ভাববেন, এই আইনসভা, যে মৃত্যুদণ্ড দিয়ে আজকে দেখলাম নবাবগঞ্জে 3 জন ধর্ষিত। আইন পাস হওয়ার পরে মৃত্যুদণ্ড দিয়ে অপরাধ রোধ করা যায় কিনা, এটা ভাববার অবকাশ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে নির্বাহী বিভাগ। আমি সিদ্ধান্ত নিলাম পদ্মা ব্রিজ হবে। এই পদ্মা ব্রিজ করার জন্য এই নির্বাহী বিভাগ কাজ করবেন। পুলিশ কি করতেছেন এটা দেখবেন। কেন একটা আর্মি অফিসার মারা যাওয়ার পরে ক্রস ফায়ার বন্ধ হয়ে গেল এটা দেখবেন। এটা ভালো না খারাপ এটা দেখবেন। এটা হচ্ছে নির্বাহী বিভাগের কাজ। এক রিক্সাপুলার, এক লেম্যান, এক গরিব সাধারণ অশিক্ষিত না শিক্ষিত মানুষ ডিসি অফিসারের দরজা ওপেন থাকবে। প্রাইভেসি বলতে কোনো জিনিস নেই। প্রাইভেসি আইন ছিল ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডে। এখন তথ্য অধিকার আইন আসছে। 12:35 ডিসি সাহেব কোথায় ছিলেন? আমার অধিকার রয়েছে জানবার। ব্যক্তিগত যে বিষয়গুলি মনে করি আমি, সেটা লেট্রিনে বসার বিষয়, একেবারে ব্যক্তিগত ব্যাপার। একাধিক বিষয় একের অধিক জনগণ থাকলেই সেটা আর ব্যক্তিগত থাকে না। আর দেয়ার সার্ভেন্ট, এইটা মোর ডমিনেটিং আমাদের এক্সপেকটেশনস, যে ওপেন হ্যাভ টু বি ডোর, অলওয়েজ ওপেন ডোর। এটার কারণটা হচ্ছে জনগণ সৃষ্টি করেছে এই দরজা বন্ধ করার জন্য নয়। স্যার এখন চা খাচ্ছে এটার জন্য নয়। ডিউটিকালীন অবস্থায় চা খাবে না, চা খাবার সময় রয়েছে। বিচার বিভাগের কাছে আরো শক্তিশালী। জাস্টিস এনায়েত সাহেব রিসেন্ট পাস্ট একটা রায় দিয়েছেন। 51 দিন মেয়েটার নাই, নারায়ণগঞ্জের কেস সবাই জানি। 3 জন আসামিকে ধরে নিয়ে আসে, কনফেশনাল স্টেটমেন্ট করা হলো। আমরা অপহরণ করেছি, আমরা হত্যা করেছি, আমরা বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েছি। 164 স্টেটমেন্ট। হোয়াট রোল প্লেড বাই দ্য জুডিশিয়ারি? বিচার বিভাগ কি করলেন? পুলিশ আসে বললেন যে স্যার পাওয়া গেছে জিনিস। এরাই এই 3 জন এই কাজটা করেছে, লাশটাও নদীতে ভাসিয়ে দিয়েছে। বিচার বিভাগ স্ক্রুটানাইজ করবেন। বিচার বিভাগ জাতির বিবেক নয়, মানুষের বিবেক, পৃথিবীর বিবেক। বিচার বিভাগ কি করলেন? ও পাওয়া গেছে, হ্যাঁ হ্যাঁ বলেন আপনি। 1898 সালে আইন পাস হয়েছে, যেখানে বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেব কি করবেন বিফোর রেকর্ডিং দ্য কনফেশনাল স্টেটমেন্ট। না, ওইটার কোনো বলাই নেই। ওই নারায়ণগঞ্জের মেয়েটা 51 দিন পরে তার স্বামীকে নিয়ে এসে হেসে হেসে বলছে, আই হ্যাভ নট কিডন্যাপ, আই হ্যাভ নট কিল, আমাকে নদীতেও ভাসিয়ে দেয়নি, আমি অমুক। জাস্টিস এনায়েত সাহেব রায় দিচ্ছেন যে একটা মানুষ চুরি করার পরেও স্বীকারোক্তি দিতে চায় না। একটা অবধারিত মৃত্যুদণ্ডের কেস, কিভাবে একটা আসামি পুলিশ কাস্টডি থেকে এসে এই কাজটা করলো, এটাকে সে ডিপ্রিকেট করেছে, নিরুৎসাহিত করেছে। এই ধরনের বিচার বিভাগ আমরা চাই। বঙ্গবন্ধুও বিচারের সম্মুখীন হয়েছিলেন। বিচারের সম্মুখীন যে কোনো ব্যক্তি হতে পারে, কিন্তু আমরা ন্যায় বিচার পাবো, এটা আমাদের সাংবিধানিক নিশ্চয়তা দিয়েছেন। সংবিধানে বলা হচ্ছে 35 আর্টিকেলে কাউকে চিমটি কাটাও যাবে না, কাউকে চোরও বলা যাবে না, কাউকে চৌরাঙানো যাবে না। ইভেন তার যদি মৃত্যুদণ্ড হয় তাকেও তোকে চোর মারা যাবে না, মৃত্যুদণ্ড হ্যাং হবে, কিন্তু তাকে বলা যাবে না তুমি খুব খারাপ লোক।
এইরকম একটা ইনশিওরমেন্ট আমাদের মৌলিক অধিকারের মধ্যে 35 আর্টিকেলে আছে। স্কুলের ছাত্রদেরকে মারা যাবে না। আমিও অনেক মার খেয়েছি, স্কুল ছাড়ি পালাইছিলাম, ওইখান থেকে গেলাম মাদ্রাসায়। মাদ্রাসায় যাই দেখছি ওইখানে আরেক পশ্চাচ্ছেন, পড়ালেখা বন্ধ। আবার শুরু হয়েছে। আবার আপনারা ধৈর্য দিয়ে আপনার ভাষণ শুনতেছেন, খারাপ আর ভালো হোক, গল্প হচ্ছে, আমাদের এক্সচেঞ্জ হচ্ছে। এই যে বাচ্চাদেরকে মারধর, বাড়িতে মারধর, এটা খুবই খারাপ। সংবিধান ইনশিওর করতেছে, বাংলাদেশের সংবিধান রক্তস্নাত সংবিধান, পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সংবিধান বঙ্গবন্ধুর সংবিধান, এই দেশের মানুষের সংবিধান। আমি যেটা মনে করি, এই পর্যায়ে একটু আমি সম্পূরক প্রশ্ন করবো স্যার। থ্যাংক ইউ। আপনার কথার জের ধরেই আমি সাইফুল ভাইকে একটা প্রশ্ন করতে চাই। নাগরিকের সংজ্ঞা কি, এবং আমাদের সংবিধান নাগরিককে আসলে কি কি অধিকার দেয়, কি কি মানবাধিকার দেয়, আর কি কি মৌলিক অধিকার দেয়? নাগরিকের সংজ্ঞা ফ্রি ডিকশনারিতে একরকম, ক্যামব্রিজ ডিকশনারিতে একরকম, অক্সফোর্ড ডিকশনারিতে একরকম। তবে সব কিছু মিলিয়ে খুব সংক্ষেপ নাগরিকের যে সংজ্ঞা, সেটা হচ্ছে পারসন হু লিভস ইন এ পার্টিকুলার প্লেস অর রিজিয়ন। এটা ফ্রি ডিকশনারির সংজ্ঞা। একটু এদিক সেদিক আছে। আমেরিকার সামাজিকতার বা রাষ্ট্রীয় বিধিবিধানের আলোকে কানাডায় একরকম, অন্য ব্রিটেনে একরকম, সারমর্ম একই। একজন ব্যক্তি নির্ধারিত জায়গায় বসবাস করবেন এবং বা নির্ধারিত ধর্মে বসবাস করবেন, পার্টিকুলার প্লেস, এটি হচ্ছে নাগরিক। এরপরে আপনার প্রশ্নটা ছিল যে নাগরিকের কি কি অধিকার। একজন নাগরিকের, একজন মানুষের, হিউম্যান বিংসের যে মৌলিক অধিকার, এটাই নাগরিকের অধিকার। প্রধানত এই অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা এবং ইদানিংকালে হচ্ছে আধুনিক সভ্যতার যে সকল সুযোগ সুবিধা, এগুলো নিশ্চিতভাবে পাওয়া। ফ্রিডম, স্বাধীনতা, আইনানুগ স্বাধীনতা। আইনানুগ স্বাধীনতার মধ্যে যা যা আসবে সবগুলোই নাগরিক অধিকারের মধ্যে পড়ে। যে কথাটা আমার সম্মানিত দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি, বিশিষ্ট মানবাধিকার সংগঠক এবং নেতা, লেখক, সাহিত্যিক, কবি, তিনি যেটা বলেছেন, জনাব মাজহারুল ইসলাম সরকার বলেছেন, আমি তার বক্তব্যের সাথে একমত, যে একটা রাষ্ট্রের প্রধান যে তিনটি কাঠামো বা অঙ্গ, লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, এই তিনটার প্রোটেকশন, চেক অ্যান্ড ব্যালেন্স করে এই তিনটার যে সুযোগ সুবিধাগুলো, আইনানুগ প্রতিকারগুলো, আইনানুগ প্রয়োগগুলো, এইটা যাদের জন্য পাওয়ার অধিকার বা হক, তারাই নাগরিক। আর নাগরিকের যা যা পাওয়ার ন্যায্য অধিকার, সেটাই হচ্ছে নাগরিকের আমি একটা সম্পূরক প্রশ্ন প্রাপ্য সুবিধা বা অধিকার। মিডিয়ায় আমরা প্রায় কিছু কিছু টার্মস শুনি, লিগ্যাল টার্মস, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাকশন, ফ্রিডম টু বাই অ্যান্ড ওন প্রপার্টি। তো এই ধরনের কি কি মৌলিক ফ্রিডম একেবারে সংবিধানে উল্লেখিত আছে, যে ফ্রিডমগুলো একটা নাগরিক পেয়ে মানে পাওয়ার হকদার জন্মসূত্রে? ওই তিনটা থেকেই আসেন। মানে যা কিছু হওয়া উচিত নয়, আইন কি? সার্বভৌমের আদেশ। আমি যা কিছু পাওয়ার জন্য হকদার, তা রাষ্ট্রের কাছ থেকে পাবো, এটাই আমার অধিকার। এইটা পাওয়ার পথে যেগুলো বাধা, সেটাই বেআইনি কাজ, মোদ্দা কথা। এখন আপনার প্রশ্নটা ছিল না, আমি কোন কোন জায়গায় এগুলো তো বাধাগ্রস্ত হচ্ছে, কোনটা জায়গায় বাধাগ্রস্ত হওয়া উচিত নয়, এই তো নাকি? আমি ওই জায়গাটা থেকে একটু আসি। জনাব মাজহারুল ইসলাম সাহেব বলছিলেন কথাটা, ওই যে নারায়ণগঞ্জের ঘটনা।
আমি দিনাজপুরেরই একটা ঘটনা, ওইটার পাশাপাশি দিনাজপুরেরই একটি ঘটনা উল্লেখ করতে চাই, সমসাময়িক সময়ের ঘটনা। দিনাজপুর জেলার 13টা উপজেলার মধ্যে ঘোড়াঘাট একটা উপজেলা। সেখানে আমাদের ওই যে অ্যাডমিন ক্যাডারের একজন ওয়াহিদা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটও বটে। ওয়াহিদা খানমকে হত্যার চেষ্টা করা হয়েছে, সেই সাথে তার পিতাকেও হত্যার চেষ্টা করা হয়েছে। সেকশনটা দণ্ডবিধি 326 এবং 307, অ্যাটেম্প টু মার্ডার অ্যান্ড অ্যাটেম্প টু কজ ডেথ। 326 এবং 307 এই সেকশনটা কিন্তু, আমরা সবসময় একটা কথা বলি যে আইন সবার জন্য সমান। আইন সবার জন্য সমান অর্থাৎ প্রত্যেক নাগরিকের জন্যই সমান। হ্যাঁ, অপরাধের গুরুত্ব, একজন মানুষের উপরে একটা বেআইনি কাজ হয়ে গেল, সেই মানুষটা যদি একজন সাধারণ মানুষ হয় তাহলে এইটার সামাজিক গুরুত্ব, আর একজন অসাধারণ মানুষ বলবো না, একজন পদস্থ মানুষ যদি হয়, এইটার সামাজিক গুরুত্ব আইনের দৃষ্টিতে এক, কিন্তু সামাজিক গুরুত্বটা একটু তারতম্য হয় সেই জায়গাটাতে, যে ওইটা দেখে যেন কারো সাহস বেড়ে না যায় আইন লঙ্ঘন করা। এই জায়গাটাতে হয়তো এইটার গুরুত্বটা একটু বেশি, বাট আইনের প্রয়োগিক গুরুত্ব কিন্তু বেশি না। 326, 327, 307, 307 এটা একজন রিক্সাওয়ালার বেলায় ঘটলেও যা হবে, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার বেলায় ঘটলেও তাই হবে, তার বাবার বেলায় ঘটলেও তাই হবে। আমি এটাকে ছোট করে দেখছি না। রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত মানুষ, তাকে অন্যায়ভাবে হত্যার চেষ্টা করা হয়েছে, তার বাবাকে আঘাত করা হয়েছে, এটার অবশ্যই দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, এবং এটা আমরা চাই, এটার সাথে আমি একমত। বাট এটা যেন এমন না হয় যে কোনো এখান থেকে কোনো জনমনে প্রশ্ন ওঠে, যেমন জনৈক আসাদকে র্যাব ধরলেন, র্যাব ধরার পরে র্যাবের সামনে আসাদ স্বীকারোক্তি দিচ্ছেন, সে একজন রাজনৈতিক কর্মী, সে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি এককভাবে এইভাবে ঘটনাটা ঘটিয়েছি। আবার ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ যখন তদন্ত করছে, তখন ওই ওয়াহিদা খানমের বাড়ির একজন মালি রবিউল ইসলামকে আবার ধরে নিয়ে এসে রিমান্ডের আবেদন দেওয়া হলো। রবিউল ইসলামের ভাষ্য মতে রবিউল ইসলাম বলছে যে আমাকে ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার করা হয়েছে। যখন তাকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হলো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, তখন রবিউল ইসলাম বলছেন যে আমি এককভাবে এই কারণে আমাকে বদলি দেওয়া হয়েছে, আমাকে ওই 2 তারিখের ঘটনা, এটা আমাকে 2 তারিখের আগের দিন সে ওখানে গিয়েছে, তার প্রথমবার বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে বললেন যে আমাকে ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার করা হয়েছে, আমি স্বীকারোক্তি দেব না, তাকে আর জেলখানায় পাঠানো হলো না। ইনভেস্টিগেটিং এজেন্সি অর্থাৎ পুলিশ আবার তাকে রিমান্ডের আবেদন দিল, দিয়ে ইনস্ট্যান্ট ওই জায়গাটা থেকে আবার রিমান্ডে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয়বার এসে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে এসে বলতেছে যে আমাকে চাকরি থেকে সাসপেনশনে দেওয়া হয়েছে, তারপরে চাকরি থেকে স্যাক করা হয়েছে, এর আগে আমি এককভাবে এইভাবে দোতলায় অবস্থিত বাথরুমের ভেন্টিলেটর দিয়ে বাইর সাইড দিয়ে মই দিয়ে আমি ভেন্টিলেটর দিয়ে প্রবেশ করেছি। তারপরে প্রথমবার ঢুকে দেখলাম যে বাথরুমের দরজা বন্ধ, ঢুকতে পারলাম না। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বাথরুমের দরজা বন্ধ, ঢুকতে পারলো না, আবার ভেন্টিলেটর দিয়ে বের হয়ে আসলো, আবার সে একটা মই জোগাড় করে দ্বিতীয়বার উনি উঠলেন, উঠে বাথরুমের দরজা ভাঙলেন, তারপরে ওয়াহিদা খানমকে আঘাত করলেন। তার বাবা যখন এগিয়ে আসলো, কে বাবা তুমি এরকম করতেছো কেন, তার বাবাকে আঘাত করলেন। আমার এখন বক্তব্যটা হলো যে আসাদের স্বীকারোক্তিটা সঠিক ছিল, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন যেটা র্যাবের সামনে করছিল সেটা ঠিক ছিল, নাকি রবিউলেরটা ঠিক ছিল? একই ঘটনা, প্রত্যেকে আলাদা আলাদাভাবে দায় নিচ্ছেন। দ্বিতীয় ব্যক্তি যে দায় নিচ্ছেন, উনি সেকেন্ড টাইম রিমান্ডে যাওয়ার পর, এবং তিনি কিন্তু প্রথমবার বলেছেন ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার করার কারণে আমি এক্সট্রা জুডিশিয়াল কনফেশন করেছিলাম, আমি এর স্বীকারোক্তি করতে চাই না। এখন আমরা বলছি বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন, তাহলে বিচার বিভাগের রিমান্ডে নিয়ে যাওয়ার পরে যখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি কার্যবিধি 164 ধারা মতে রেকর্ড করানোর জন্য, তখন কিন্তু কিছু প্রস্তুত করার নিয়ম আছে, একটা সময় দিতে হয়। অনারেবল হাইকোর্ট ডিভিশনের অবজারভেশন আছে, সব কিছু মিলে বেয়ার সেকশনেও আছে যে তাকে সময় দিয়ে
তার স্বীকারোক্তিটা হতে হবে ভলান্টারিলি এবং ট্রু। এই জায়গায় কিন্তু আমরা দেখতেছি যে এইটার আমার মনে হয় যে একটু ব্যত্যয় ঘটতেছে, যদিও ইনভেস্টিগেশন চলতেছে। এই জায়গায় সাবজুডিস ম্যাটার বা ইনভেস্টিগেশন চলাকালীন আমার কোনো মন্তব্য করা উচিত না। বাট আমরা সোশ্যাল মিডিয়ায় এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় দেখছি যে রবিউলের বক্তব্যই আসাদের বক্তব্যই স্যার, এই এখন জায়গায় আমি হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করব। জি। আমি আপনার কথা প্রসঙ্গেই একটা প্রশ্ন করে আমাদের ম্যাডামের কাছে যেতে চাইবো। এই যে রবিউল কিংবা আসাদ যারা রাষ্ট্রের নাগরিক, আমাদের রাষ্ট্রের আইন প্রণয়ন ব্যবস্থা তো একটি দলগত প্রক্রিয়াগত বিষয়। তো রাষ্ট্রের আইন প্রণয়ন প্রক্রিয়ায় ব্যক্তি নাগরিকের চাহিদা, ব্যক্তি নাগরিকের চাওয়া পাওয়াটা কতটুকু প্রাধান্য পায়, নাকি আইন প্রণয়ন আসলে দিন শেষে একটি আনুষ্ঠানিক প্রক্রিয়াই কিনা? ধন্যবাদ। ব্যক্তি নাগরিক চাওয়াটা যদি আইনসঙ্গত এবং যৌক্তিক হয়, তবে সেটা ব্যক্তির চাওয়া থাকে না, সেটা কিন্তু জনগণের চাওয়া হয়, এটা সমষ্টিগত চাওয়া হয়। আর যখন মেজরিটি চাওয়া হয়, আমরা জনপ্রতিনিধি, আমরা জনগণ দ্বারাই নির্বাচিত। আমরা যে কথাগুলো দিয়েছিলাম, যা আমরা এটা করব, ইস্তেহার যে দেওয়া হয়, সেই ম্যান্ডেট যে দেওয়া হয়, সেগুলো কিন্তু আপনারাই নির্বাচন করেছেন, নির্বাচনের মাধ্যমে আমরা এসেছি। অর্থাৎ আপনার চাওয়াগুলোরই প্রতিফলন হিসাবে আমরা কিন্তু মাউথপিস হিসেবে কথা বলছি, জনগণের কথাগুলি তুলে ধরছি। তো যখন নূর হোসেনের গায়ে লেখা থাকে যে স্বৈরাচার নিপাত যাক, আন্দোলন হয়, সেই প্রসঙ্গে যাব না, 90 সালের কথা আমি তুলে ধরবো না, আমি আপনার কথাতেই আসছি। তো সুতরাং ব্যক্তির চাওয়া ব্যক্তি নয়, ব্যক্তির চাওয়াটা যদি যৌক্তিক বা আইনগত হয়, সেটাই জাতির চাওয়া। এবং অবশ্যই আমরা সংসদে ৭১ বিধিতে আমরা প্রসিডিউর আছে, এবং আমরা এই চাওয়াগুলো তুলে ধরা হয়, এবং সে বিষয়ে আমরা আইন পাশের দিকেও আমরা এগিয়ে যাই, সেটাই হয়। এবং অবশ্যই এটা আনুষ্ঠানিকতা নয়, আমরা যে আইন পাশ করি সেটাই কিন্তু বিচার বিভাগ এর মাধ্যমে সেটা প্রয়োগও করা হয়। সুতরাং মোটেও এটা আনুষ্ঠানিকতা বলে আমি মনে করি না। আমি অ্যাডভোকেট মাজুল ইসলাম সাহেবকে একটি প্রশ্ন করতে চাই। রাষ্ট্র কখন একটা নাগরিককে গ্রেপ্তার করতে পারে, এবং গ্রেপ্তারকৃত নাগরিকের ওই সময় থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন ধাপে তার কি কি অধিকার আছে? এটার একটা রিসেন্ট পাস্ট একটা ডিসিশন হয়েছে, দুর্ভাগ্যজনক। আমাদের সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস ছিলেন, উনি চলে গেছেন, ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। এটাই এনাদের দুর্ভাগ্য, ব্যক্তির জন্য নয়, রাষ্ট্রের জন্য। প্রতিষ্ঠানের সাবেক একজন হেডের বিরুদ্ধে এই ধরনের একটা ঘটনা ঘটছে। কোনটা রাইট কোনটা রং জানি না, এটা ট্রায়ালে দেখা যাবে। এই জাস্টিস সাহেব একটা ভালো রায় দিয়েছিলেন, তার আগে দিয়েছিলেন বদরুল ইসলাম। 54-এ অ্যারেস্ট করার সুনির্দিষ্ট বিধান আছে। গতকালকে একজন সিএসআই পুলিশের কোর্ট চলাকালীন অবস্থায় আমাকে বলছে আমাকে একটা লিগ্যাল সাজেশন দেন। এবং নর্মালি আমি তো লিগ্যাল সাজেশন বিনা পয়সায় দেই না কোর্টে। বাইরে রাস্তায় যদি কেউ বলে যে বিবাহের বয়স কত মেয়ে, তাহলে 18 বছর বিনা পয়সায়, 21 বছর ছেলেদের জন্য। কিন্তু যখন আমি কোর্টের প্রেমিসে থাকি, তখন আমি জীবনের জন্য থাকি না, জীবিকার জন্য থাকি। একটা মানুষের জীবিকাও আছে, জীবনও আছে। আমি যখন কবিতা লিখি, জানালা খুলে দিয়ে বাতাস লাগে, তখন আমি জীবন খুঁজি, জীবিকা খুঁজি। আমি আইনজীবী সমিতিতে 290-তে এটা আমরা খুবই জানি, পত্রিকা খুবই আসে, এবং এটা পত্রিকা পেলে আমাদের মতো বয়সের লোক আগে দেখে 290 কি ঘটছে রে, কোন জায়গায়। মানে এক ছেলে মেয়ে হোটেলে উঠছে, দে আর অ্যাডাল্ট, যারা উইলিংলি তারা ওখানে উঠছে, তাদের কিছু নিড ফুলফিল করবার জন্য, মানসিক হোক, শারীরিক হোক, গল্পের হোক। পুলিশ খুব উদ্যোগী হয়ে একেবারে এসপি পর্যন্ত জেনে গেল, ইয়েস অ্যারেস্ট দেম ফ্রম নিউ হোটেল, নিয়ে আসলো, তাকে 54-এ চালান দিল। অ্যাবিউজ অফ পাওয়ার অফ পুলিশ, মিসইউজ অফ পাওয়ার অফ পুলিশ। আমি বললাম যে আপনি তাকে অ্যারেস্ট করবেন না, তাহলে কি করবো আমি? কিচ্ছুই করবেন না, তারা যা করছে তারা করুক, অন্যের কোনো ক্ষতি করেনি। আমি বললাম 290-টা আগে বুঝতে হবে। 268 থেকে 290 সেকশন আছে আমাদের প্যানেল কোর্টে। সেখানে হচ্ছে যদি পাবলিক নিউইসেন্স করা হয়, বিভিন্ন ধরনের নিউইসেন্স, চিৎকারও একটি নিউইসেন্স। এই ছেলে মেয়ে হোটেলের দরজা জানলা বন্ধ করে দিয়ে কি করছে, তার এভরি রাইট টু স্টে দেয়ার ইন দ্য লাইট অফ আওয়ার এক্সিস্টিং ল। এখন ওইখান থেকে ওকে উদ্ধার করে হাত বাঁধে ছবি তুলতে হবে, সাংবাদিকরা ব্যস্ত, ছবি তুলতে হবে, আইন পাস হচ্ছে, ছবি দেখানো যাবে না, হচ্ছে। এইখানে আমরা একটা হিউম্যান ইনস্টিংক্ট কাজ করে, আমি কেন পেলাম না, এই কোনটা কাজ করে, আবার এটা হওয়া উচিত নয়, এটাও কাজ করে। অথবা আমার মতো বৃদ্ধ লোক যদি হয়, কেন এটা আগে ঘটেনি, আমি যখন 26-এ ছিলাম।
সক্রেটিস কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছে, সে মারা গেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি ক্ষমা চাইলেন না কেন? বলছে পৃথিবীর ইতিহাসে এটা একটা ব্যাড নজির হবে, যেটা আমি যেটা ভাবছি, ফ্রিডম অফ স্পিচ ইনশিওর্ড বাই আওয়ার কনস্টিটিউশন 39 আর্টিকেল, এইটা বাধাগ্রস্ত হবে। সক্রেটিস মনে করেছে এটা সঠিক, এবং শেষ পর্যন্ত সে কনফেশনাল স্টেটমেন্টটা তার স্টেটমেন্ট উদ্র করে নেই, এবং শেষে বলা হলো যে তার বাচ্চা এবং বউকে নিয়ে আসো, জজরা সিম্প্যাথাইজড হবে, তাহলে তার কনভিকশন কম হবে, লিলিয়েন্ট ভিউ নিবে। সে বলছে আমার বাচ্চাদেরকে নষ্ট করবেন না, আমি যেটা ভাবছি তারা এটা ক্যারি আউট করতে পারে। এখনো আমরা ক্যারি আউট করছি। ইউনিভার্সিটিতে এখনো সক্রেটিস পড়া হয়, প্লেটো পড়া হয়, অ্যারিস্টটল পড়া হয়। আইডেন্টিক্যাল হতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু ডেডিকেশন থাকবে। এখন এই যে 290 কাম টু দ্য পয়েন্ট, 290 আমি বললাম যে আপনাকে অ্যারেস্ট করতে পারবেন না প্রথমত, দ্বিতীয়ত তারা কোনো অফেন্স করেনি। এই যে কথাটা বলতে আমাকে খুবই অসামাজিক মনে হচ্ছে, আমি খুব দুষ্ট লোক। নট দ্যাট, উই আর নট অ্যাবাভ ল। এই সৃষ্টি করেছে ল, আমরা ল এর আন্ডারে আমরা থাকবো, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সমস্ত লয়ার, সমস্ত আইনজীবী শপথ গ্রহণ করে যে আইনের শাসন কায়েমের জন্য আমি ভূমিকা রাখবো, ফেয়ারলি এবং ফিয়ারলেসলি। দুঃখ লাগে, কষ্ট হয় আমাদের হাইকোর্টের জাজরা অনেকেই, আমি এই কেস করতে পারবো না, বিব্রত বোধ করতেছি পলিটিক্যাল কারণে, সামাজিক কারণে, অথবা আমার সেলিকার স্বামী এখানে যুক্ত আসামি, সে তার শপথ লঙ্ঘন করেছে। এই কথাটা আজকে আমি বলতেছি। আমি আমার সময় এটা রিফর্ম না হোক পরে হবে, কোনো জাজের বিব্রত বোধ করা উচিত নয়। তারা শপথ লঙ্ঘন করছে বলে আমি মনে করি। শপথ করেছে আমি ফেয়ারলি করব এবং ফিয়ারলেসলি, আমি নিরপেক্ষভাবে করব বিচার এবং ভয়হীনভাবে করব। তাহলে তার মধ্যে ভয় আছে যে আমি সেলিকা হয়, আমাকে সকালে ডিম খাইয়েছে, তার দিকে একটু ঝুলে যেতে পারি রায়ের ক্ষেত্রে। তার জাস্টিস থাকা উচিত নয়। বেটার টু রিজাইন ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল, মাস্ট পিপল। আরেকটা জায়গায় আমি বলি যে 290 যে বিষয়টি, আবারও বলি, এখানে খুবই অ্যাবিউজ হচ্ছে এটি। এখন বলছে তাহলে আমরা তাহলে অ্যারেস্ট করতে পারবো না। ন, 290 একেবারে এত সুনির্দিষ্ট, ব্রিটিশ কিছু ভালো জিনিস দিয়ে গেছে আমাদের। এই সিআরপিসি, এই পেনাল কোড কিছু দিয়েছে, সভ্যতা কাকে বলে দিয়েছে, হ্যান্ডশেক করতে হয় কিভাবে দিয়েছে, চৌর্য বৃত্তিও দিয়েছে। ক্লাইভের বিরুদ্ধে, হেস্টিং এর বিরুদ্ধে দুর্নীতির কেস ছিল এবং সাজা হয়েছে। এই ভালো মন্দ নিয়ে আমাদের আজকের এই বাংলা। 47 ভুল হয়েছে, আমরা বুঝতে পেরেছি 71 ভুল সংশোধন করতে হবে আমাদের। এখন 290 ছেলে মেয়ে আছে, তা আমি বললাম যে অ্যারেস্ট করলেন কেন আপনি? আগে আপনি আনান 50 ফেভার, 8টা ইনগ্রিডিয়েন্টস আছে, 8টার বাইরে আপনি ধরতে পারবেন না। 8টাতে সমস্ত না, অন্য সমস্তগুলোতেই বলা আছে যে এইটা কগনাইজেবল অফেন্স, মানে আমলযোগ্য অফেন্স। তো এইটা এই 290 আমলযোগ্য নয়, এটা এনজিআর কেস বলি আমরা, 323-এর মতো আর কি, নন কগনিজেবল। নন কগনাইজেবল। ও আমলযোগ্য, তাই আপনি ধরবেন কেন? কত লোকজন যে করতেছে। আমরা লোকজন, সক্রেটিসের 500 জাস্টিস ছিল, 500 জাস্টিসের বেশিরভাগে রায় দিল সক্রেটিস খারাপ। তখনকার ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে সক্রেটিস কথা বলছে, সংস্কারের জন্য, তার ব্যক্তিগত বেনিফিটের জন্য নয়, সেই জন্যই সে সক্রেটিস। এখন আমাদের এই 290-এর অ্যাবিউজ হচ্ছে, এটা রদ করতে হবে চেতনা দিয়ে। আপনি এখানে একটা কনফ্লিক্ট আছে, কিন্তু একেবারেই নেই এটা নয়, সাইলেন্টলি আছে। ধর্মীয় আলোকে এই কাজটা করা নিষেধ। আপনি এখন ধার্মিক হবেন না নাগরিক হবেন, এই যে কনফ্লিক্ট, সেটা আপনার ব্যাপার, নাকি দুটোই হবেন? দুটো হওয়ার জায়গা আছে, দুটো হওয়ার জায়গা আছে। এটাও কোরআনে আছে। কোরআনে হচ্ছে যে মুখে মুখে বললো যে আমি অমুক ধার্মিক, আর অ্যাক্টিভিটি হচ্ছে এর বিপরীত, তাকে মুনাফেক বলা হচ্ছে। কাফের সম্ভাবনা আছে বেহেশতে যাওয়ার ইন দ্য লাইট অফ ইসলাম, মুনাফেকের নিয়ে আপনাকে একটা জায়গায় যেতে হবে। এখন আইনের অপব্যবহার হচ্ছে, এর মানে আমি হপলেস এটা নয়। আইনের অপব্যবহারের মধ্য দিয়ে আজকে আমরা রুল অফ ল জন্য লড়াই করছি, এবং লড়াই আমরা অনেকটাই সফল। আমি কিছু শব্দের কথা বলছি। একটা হচ্ছে বিব্রত বোধ করা যাবে না, করতে পারে দুর্বল চিত্তের লোক হতে পারে, রিজাইন দিয়ে অন্য ব্যবসায় যাবেন, অন্য পেশায় যাবেন। 2 নম্বর হচ্ছে জেলা প্রশাসক বলা যাবে না। প্রশাসক যখনই মাথার মধ্যে ইনজেক্ট করতেছে, তখন মনে হচ্ছে আমি হচ্ছি সার্ভেন্ট, সে হচ্ছে মাস্টার। উপনিবেশিক মানুষ। ইয়েস, ভুবনেশ্বরীরা সাংবিধানিকভাবে বৈপরীত্য। সংবিধানে বলা হচ্ছে সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট তারা, আর পিপল হচ্ছে মাস্টার। তো মাস্টার এখন স্যার বলতেছে সার্ভেন্টকে, সার্ভেন্ট বলতেছে মাস্টারকে নাগরিক আর কি। আমাদের মূল্য নাই। কিন্তু আপনি ডিসি, আমি এখন দেখিনি ডিসি অফিস কোথায় বসেন ডিসি, বাট আমি শুনি যে ডিসি অফিসের দরজা 3টা পার হইতে হয়, স্যার ব্যস্ত আছে, খুবই ব্যস্ত স্যার।
আমার যেমন প্রস্তাব আছে কিছু সংস্কারে, থাকবে ইউনিয়ন পরিষদ আর থাকবে একেবারে সেক্রেটারিয়েট, মাঝখানে কোনো টায়ার থাকবে না উপজেলার হোয়াট নিড, হোয়াট রোল প্লেড বাই ডিসি, ডিসি ওপেন করে শুধু টাকাটা। এটা আমাদের বহু লোক আছে, মসজিদের ইমাম আছে। এই প্রশাসক শব্দটার পরিবর্তন করতে হবে। 2 নম্বর হচ্ছে হাইকোর্টে আমরা মাথা ঝুঁকায়, সাংঘাতিক অবস্থা, মাথা ঝুঁকাই আমরা নামাজ পড়ার সময়, হিন্দুরা পূজা করার সময় লর্ড বলি কথাটা আসতে চাচ্ছি, বলে মিলর্ড মাই লর্ড, হোয়াট ইজ দিস? মানুষের মস্তিষ্ক সবচেয়ে উপরে, মানুষ গুহাবাসী থেকে আজকে আজকে এখানে দাঁড়িয়েছে, মানুষ প্রতিবাদ করতে শিখেছে, এখানে আজকে আসে। প্রতিবাদ একটি সংস্কৃতি, মানুষের সংস্কৃতি। আমি মিলর্ড বলতেছি যখন, তখন আপনি ছোট হয়ে গেলেন। একটা মানুষকে মিলর্ড বলবেন না, ইভেন এই ইনস্টিটিউশনকে বলবেন না, দিস ইনস্টিটিউশন ক্রিয়েট বাই দ্য পিপল। আরেকটা জায়গায় যাই, যারা ধার্মিক তাদের জন্য ধার্মিকের একজনই লর্ড। যত ধর্ম আমি পাঠ করেছি সবগুলাই একজনের লর্ড পেয়েছি, ব্রহ্মা বলেন, আল্লাহ বলেন, আর যেই বলেন। একটা লর্ড যদি থাকে, ওর পিছনে আর সাব লর্ডের কোনো জায়গা নেই। পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়নি সাব লর্ড। তা আপনি একে লর্ড বলে জামিনটা দিবে, 200 টাকা কামাই হবে, আমার 5 তলা বিল্ডিং হবে সাইফুল ভাইয়ের মতো, এটা তো খারাপ জিনিস। আমি হতাশ নই, আবারও হবে, পরিবর্তন হতে বাধ্য। যতদিন মানুষ থাকবে ততদিন পরিবর্তনের মধ্য দিয়ে মানুষ হওয়ার চেষ্টা করবে। একটা নতুন কাঠামো ঘটে গেছে, আমাদের একজন উকিল মারা গেছিল কয়েকদিন আগে। তো ওই জজ সাহেবের ওখানে আমরা স্ক্রিপ্ট পাঠ করি, এত সালে জন্ম, এত সালে মৃত্যু, এতে। তো আমি জজ সাহেবকে এজ এ প্রেসিডেন্ট, পোস্ট নট মাজাহার, আমি বললাম আমি অনুমতি সাপেক্ষে সকালে আমার একটা মৃত্যু বোধের 4 লাইন পড়তে চাই। জজ সাহেব বললো কেউ, শেষের শব্দটা হচ্ছে সঙ্গী হোক প্রতিবাদ সংস্কৃতি। প্রতিবাদ সংস্কৃতি মানুষের শ্রেষ্ঠ সংস্কৃতি। ইয়াসমিন গোটা উপমহাদেশে নয়, গোটা পৃথিবীতে নাড়া দিয়েছে। কাজের মেয়ে, আমি তাকে দেখিনি কখনো। লাস্ট দেখেছি রিক্সায়, 6টা কেজের মধ্যে 4টার আমি ফাইলিং লইয়ে, ডিসি 1 নম্বর আসামি, এসপি 2 নম্বর আসামি, ওসি 3 নম্বর আসামি, ফখরুল মিনিস্টার 4 নম্বর আসামি, ফখরুদ্দিন। আমার তখন আইডেন্টিটি নাই, এদের লইয়ে আসছি, কেবল অল্প বয়স, 86-তে আসছি, 95-তে সুযোগ পেয়েছি। আমি মনে করি ইয়াসমিন সুযোগ সৃষ্টি করেছে প্রতিবাদ করবার জন্য। এইটার জন্য দিনাজপুরবাসী না, গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবী, চীনের তখন সম্মেলন হচ্ছিল নারী, সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। উপমহাদেশের ইতিহাসে প্রথম 3 জন পুলিশের ফাঁসি হয়েছে। অ্যাচিভমেন্ট নট দ্য দিনাজপুরবাসী, অ্যাচিভমেন্ট গোটা ওয়ার্ল্ডের। কয়েকদিন আগে আরো পুলিশের জেল হয়েছে ঢাকায়। আপনারা হোপলেস হবেন না, গোটা পুলিশ বাহিনী খারাপ এই ভাববার কোনো কারণ নেই। পুলিশ আমাদের ভাই ভাইস্তা, আমাদের জনগণের চাকর। এখানে আমি একটা পুলিশ খারাপ করবে না, গোটা বাহিনীকে দোষ দেওয়া যাবে না। যে যেটা অফেন্স করবে তার সাজা সেটা হবে। আইনজীবীও অনেকে অফেন্ডার আছে, জেলখানায় ছিল অনেক আইনজীবী, দিনাজপুরে ছিল। স্যার এখানে আমি একটু ইন্টারাপ্ট করব। আমি সাইফুল ভাইয়ের কাছে একটু প্রশ্ন করতে চাই, ব্যাড পুলিশিং কি, এবং পুলিশ যখন আসলে আমাদের সেবকের বদলে শোষকের ভূমিকায় চলে যায়, একজন নাগরিকের কি কি প্রতিকার পাওয়ার আছে? আমি আপনাকে পরিষ্কার বলতে চাই, আপনার আজকের যে মূল বিষয়, মূল প্রতিপাদ্য বিষয় রাষ্ট্রযন্ত্র এবং নাগরিক। রাষ্ট্রযন্ত্র তো প্রথমেই এসেছে। রাষ্ট্রযন্ত্রের প্রধান একটা বিভাগ হচ্ছে আইন প্রণয়ন বিভাগ। তো আইন প্রণয়ন বিভাগ আইন প্রণয়ন করছে। আইন প্রণয়নকারী সংস্থার এই যে আমার মাননীয় সংসদ সদস্য, আমার শ্রদ্ধ জাকিয়া তাবাসসুম জুই এমপি মহোদয়, উনি আইন প্রণয়নকারী সংস্থার একজন সদস্য। আইন প্রণেতারা যখন আইন প্রণয়ন করেন, তখন মাথায় এইটি স্থিরভাবে বিশ্বাস করেই করেন যে দেশের সমস্ত নাগরিক ল অ্যাবাইডিং, আমরা যে আইনটা প্রণয়ন করছি এটা সৎ এবং মহৎ উদ্দেশ্য নিয়ে, এবং দেশের প্রত্যেকটি নাগরিক এটি মানবেন, এইটা মাথায় নিয়েই তারা আইন প্রণয়ন করেন। এখন আইন প্রয়োগ করতে গিয়ে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ, আবার সাধারণ মানুষ, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক, আমরা যদি সবসময় চেষ্টা করি যে আইনকে বাইপাস করে চলবো, বা আইনের অপপ্রয়োগ করব, বা আইনের সুষ্ঠু প্রয়োগের চেয়ে ব্যক্তিগতভাবে লাভবান হওয়া যদি বেশি উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু আইন প্রণেতারা যে আইন প্রণয়ন করছেন এটার উদ্দেশ্যটা ব্যাহত হবে।
মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটাকে স্বপ্নের, মানে তার স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া। আইনটা যত শক্ত হবে আমি এটা শেষ করি। আর শেখ হাসিনা বা এই সরকার বা বর্তমান সরকার বা সরকারের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকে চেষ্টা করছে সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়কে প্রতিষ্ঠিত করার। শেখ হাসিনাও পরিশ্রম করতেছেন, তার সরকার পরিশ্রম করতেছে। এইটা তখনই সফল হবে আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক যখন আইন মানার জন্য রেডি থাকবে, আইন প্রয়োগকারী সংস্থা যখন সুষ্ঠু প্রয়োগ করবে, বিচার বিভাগ যখন আইন প্রণয়নের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য মাথায় রেখেই যখন বিচারটা করবেন। আমি একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিই। এর আগে আলোচনায় আসছে নতুন একটা, মানে আমরা হঠাৎ করে দেখতেছি দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ বিরোধী মিছিল, মিটিং, মানববন্ধন, স্কুলের ছাত্র। মানে আমার ছেলেটা একদিন আমাকে বলতেছে, আব্বু আমাদের এই বন্ধু বান্ধবীরা এবং স্কুল কলেজের ছেলেমেয়েরা মিলে আমরা একটা মানববন্ধন করবো। কি বলে? ধর্ষণ বিরোধী মানববন্ধন। তোমাদের এটা উদ্দেশ্য করে সব গোটা দেশের সব জায়গায় হচ্ছে, আমরাও করব। আমি তাকে নিরুৎসাহিত করলাম না, উৎসাহিত করলাম, ঠিক আছে যাও, তবে তোমাদের এই মানববন্ধন বা তোমাদের এই কর্মসূচিটা অপরাধ রোধ করবার জন্য, সরকারের বিরুদ্ধে কোনো কর্মসূচি নয়, সরকার বিরোধী কোনো কথাবার্তা বলবে না। সরকারের কাছে তোমরা দাবি জানাবে যে আমরা এই আইনের এই সংস্কার চাই, নতুন আইন এই প্রণয়ন চাই, বা আইন যেটা আছে সেটার এই সংযোজন চাই বা বিয়োজন চাই, দাবি। আচ্ছা গেল, আমরা হঠাৎ দেখতেছি ওই শাহবাগে বলেন বা গোটা দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বলেন, এইটা হঠাৎ কোনো অশুভ শক্তি বা হঠাৎ কোনো বিরোধী দল বা হঠাৎ কোনো একটা বিশিষ্ট মহল এটাকে ইন্ধন দিচ্ছে কিনা আমি বুঝতেছি না। দেশে ওই যে আমার সিনিয়র বলেছেন, বিজ্ঞ সিনিয়র বলেছেন যে এটা 1983 সালে নারী নির্যাতন আইন ছিল, 95 সালে আইনটা ছিল, 2000 সালে আইন হয়েছে, 2003-এ সংশোধিত আইন হয়েছে, এবং এই আইনগুলোতে কিন্তু মৃত্যুদণ্ডের বিধান আছে। গণধর্ষণের ফলে হত্যা, গণধর্ষণের ফলে একটা মেয়ে যদি নাই হয়ে যায়, মানে হত্যাকাণ্ডের শিকার হয়, মৃত্যুদণ্ড আছে। তো মৃত্যুদণ্ড থাকার পরেও এখন আমরা হঠাৎ করে দেখতেছি একটা বিশেষ গ্রুপ, একটা বিশেষ মহল এটাকে একেবারে ভাইরাল করে দিয়েছে, আমরা ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড চাই। আর মৃত্যুদণ্ডের বিধান তো আছেই, নতুন করে চাচ্ছেন কেন? ঠিক আছে, দেশের এই অসহনীয় অবস্থার যেন সৃষ্টি না হয়, বা রাষ্ট্রযন্ত্র যেন সমালোচিত না হয় বা বেকায়দায় না পড়ে, যার কারণে কিন্তু একটা ঘোষণাও আসলো, বা একটা পরিবর্তিত আকারে নির্ধারিত ক্রাইটেরিয়া দিয়ে যে এই জায়গায় মৃত্যুদণ্ড দেওয়া হলো, নতুন করে দেওয়া হলো। এখন দেখেন কি অবস্থা দাঁড়িয়েছে, সেকশনটা কিন্তু আপোষের অযোগ্য, আপোষের অযোগ্য। আবার অনারেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন, এই আমাদের 17 বিএলসি পেজ নাম্বার 761, ওইখানে অনারেবল হাইকোর্ট ডিভিশনের একটা ডিভিশন বেঞ্চ জাজমেন্ট দিয়েছে যে for the establishment of peace and tranquility in the society, a conviction should be accepted, a compromise should be accepted, a compromise can be accepted. সেটাই যদি হয় উচ্চ আদালতের রায় নিম্ন আদালতের জন্য অনুসরণীয়। এখন দেখেন আইনটাতে যখন নতুন করে বলল যে পরিবর্তিত আকারে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, গোটা দেশে মিছিল মিটিং হচ্ছে। এইটার জন্য কি হচ্ছে জানেন? সব মামলা মিথ্যা হচ্ছে তা আমি বলবো না, সব মামলা সত্য হচ্ছে তা আমি বলবো না। থানায় যখন একটা এজাহার যাচ্ছে, আগে ওসি সাহেব, সব ওসি কিন্তু মুয়াজ্জেম না, সব ওসি কিন্তু প্রদীপ কুমার না। ওই যে সিনিয়র বলেছেন, এদেশে পুলিশ অফিসার 100 জনের মধ্যে 90 জনই ভালো। আমি মনে করি 10 জনের অপকর্মের কারণে গোটা পুলিশ বিভাগ এটার দায়ভার বহন করতেছে, বা একটা দেশের রাষ্ট্রযন্ত্রের একটা বিভাগের একটা অংশ সমালোচিত হচ্ছে। এখন থানায় যাচ্ছেন তো রেপের একটা অভিযোগ নিয়ে, আগে হলে কিন্তু একটু থানা পিওটা ঘুরে আসতো, প্লেস অফ অকারেন্সটা ঘুরে আসতো, ওসি সাহেব এসে মামাটা নিত, সত্য হলে নেয়, মিথ্যা হলে বলছে বাবারা এটা তো আমি সত্য পাইলাম না, নিতে অস্বীকৃতি জানাচ্ছে। যদিও কগনিজেবল অফেন্সের মৌখিক বা লিখিত যাই অভিযোগ যাক না কেন, ওসি সাহেব এটা প্রথমে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হিসাবে নেবেন, তারপরে তদন্ত শুরু করবেন, যা হোক একটু দেখা হতো। এখন যাওয়ার সাথে কি বলতেছে জানেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে বলছে যে বাবারা দেশে অনেক মিছিল মিটিং হচ্ছে, যাওয়ার সাথে কিসের অভিযোগ? ধর্ষণ, সাথে সাথে মামলা রেকর্ড, আসামি ধরেন, না হলে আবার মিছিল মিটিং হতে পারে। নিয়ে নিলেন, কিন্তু নেওয়ার পরে এখন যখন পুলিশ অফিসার তদন্ত করলো, তদন্তকারী কর্মকর্তা দেখতেছে যে এই ঘটনাটা সত্য নয়, সব ঘটনার কথা বলছি না, আমি একটা উদাহরণ দিচ্ছি, ঘটনাটা সত্য নয়, তখন সভাপতি আসামি পক্ষ বলতেছে যে ঘটনা সত্য পান না, তাহলে ফাইনাল রিপোর্ট দেন, চূড়ান্ত রিপোর্ট দেন। বলছে বাবারা যেভাবে মিছিল মিটিং হচ্ছে গোটা দেশের যে অবস্থা, এগুলা মামলা বাবা যদিও সত্য নয়, আমি চার্জশিট দিয়ে দিলাম, আদালতে বুঝে নেন। উনি অভিযোগপত্র দাখিল করে দিলেন। এরপরে কি হলো? অভিযোগপত্র দাখিল,
বিজ্ঞ আইনজীবীর কাছে আসতেছে, বলছে দেখেন দেশে এখন যে অবস্থা চলতেছে এই মামলা আপনার জামিন হবে, এটা মানে এটা অবশ্যই বলা যাবে না, এই মামলা জামিন হবে না, এইটাই 100% নিশ্চিত বর্তমান পরিস্থিতিতে। তাহলে কি করতে হবে? 1 বিঘা জমিও বেচারা বিক্রি করে দিলেন, দিয়ে 8 লাখ 10 লাখ টাকা ইনফরমেন্টকে বা ভিকটিমকে দিয়ে দিলেন, দিয়ে তাদের সাথে একটা আপোষ মীমাংসা করলেন। আপোষ মীমাংসা করার পরে আমার মামলাতেই ঘটেছে, এই গত 3 দিন আগে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামি সারেন্ডার দিলাম, স্যার এটা সাস অ্যান্ড সাস মীমাংসা হয়েছে, সমাজে পিস এবং ট্রাঙ্কুইলিটি প্রতিষ্ঠার জন্য আপনি এই আপোষটা অ্যাকসেপ্ট করতে পারেন, অনারেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বলেছেন। বলছে এখন হাইকোর্ট ডিভিশনের ওই সিদ্ধান্ত আমি মানতে পারতেছি না দেশের বিরাজমান পরিস্থিতিতে, কারণটা হচ্ছে চারিদিকে মিছিল মিটিং হচ্ছে, আপোষ হোক আর যাই হোক আপনার 1 বিঘা জমি জায়গার 10 লাখ টাকা যায়, আপনি আপাতত জেলখানায় যান। আসামি কিন্তু জেলখানায় চলে গেল। তাহলে আইনটা প্রণয়ন কিন্তু করা হয়েছিল মহৎ এবং সৎ উদ্দেশ্য নিয়ে, রেপকে ধর্ষণের মতো একটা এই গর্হিত বা জঘন্য অপরাধকে দমন করার জন্য, এটা যেন না হয়, প্রতিরোধক বলেন প্রতিষেধক বলেন যেভাবেই বলেন না কেন, এটাকে রোধ করার জন্য। বাট এইটার প্রয়োগিক অর্থটা হলো কি জানেন? পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, মুয়াজ্জেম বা প্রদীপ কুমারের মতো যারা আবার পুলিশ অফিসার, তারা আবার এই মিছিল মিটিংকে কেন্দ্র করে আগে যদি 1 কাপ চা খাইতো বা 200 টাকা ঘুষ নিত, এখন এটা কিন্তু হয়ে গেছে আবার 50,000, 1 লাখ বা 2 লাখ টাকা। অর্থাৎ দেশের বিরাজমান পরিস্থিতিতে এটার গুরুত্ব যেহেতু বেশি, অতএব এইটার জন্য আপনার আইনগত বলেন আর বেআইনি বলেন, এইটার এই মানে এইটা যেটা আপনি ব্যাকআপ দেবেন আর কি, সেটারও পরিমাণ হবে বেশি। তা যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আইন প্রণয়নের উদ্দেশ্যটা ছিল মহৎ, বাট এই আইনটা মানে এমনভাবে এই অবস্থাটার সৃষ্টি হয়েছে, যে অবস্থার প্রেক্ষিতে রাষ্ট্রযন্ত্রের যে মধ্যে যে এই যে রাষ্ট্রযন্ত্র এবং নাগরিক, আপনি যেটা বলছেন, নাগরিকের অধিকার কিন্তু খর্ব হলো। এইটার প্রয়োগ করতে গিয়ে নাগরিকের অধিকার কিন্তু খর্ব হলো। একটা মিথ্যা মামলায় এখন রেপ শুনলে আসামিটা হাজতে যাচ্ছে, নাগরিক অধিকার খর্ব হলো। জামিন পাওয়া তার একটা অধিকার ছিল, মানে এই কারণে জামিন পাওয়া অধিকার ছিল, বা একটা ডিসক্রিশনারি একটা সুন্দর রিলিফ ছিল, সেই রিলিফটা ডিসক্রিশনারি রিলিফটা বিজ্ঞ আদালত আর দিতে পারছেন না। অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের একটা অংশ আইনটা প্রণয়ন করলেন মহৎ উদ্দেশ্যে, আর একটা অংশ এটা সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না, আর নাগরিক তো এখানে হয়রানির শিকার হয়ে বসে আছেন। সব মিলিয়ে তাহলে রাষ্ট্রযন্ত্র এবং নাগরিক এই যে একটা অপরটার সাথে যে জড়িত, আমরা কাজগুলো কিন্তু প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা বিভাগ কিন্তু কাজগুলো যখন হাতে নেয় তখন মহৎ উদ্দেশ্য নিয়ে হাতে নেয়, কিন্তু এটা প্রয়োগ করতে গিয়ে এটার সাথে যারা সংশ্লিষ্ট, যে কথাটা আমি শুরুতেই বলেছিলাম যে প্রত্যেকটা নাগরিক যদি ল অ্যাবাইডিং না হয়, প্রত্যেকটা নাগরিক যদি আইন সম্পর্কে সচেতন না হয়, আইন মানার জন্য প্রস্তুত না থাকে মানসিকভাবে, আইনকে সবসময় যদি বাইপাস করার কাজে ব্যস্ত থাকে, তাহলে কিন্তু এই স্বপ্নের সোনার বাংলাও বঙ্গবন্ধুর হবে না, শেখ হাসিনার পরিশ্রমও সফল হবে না, এবং রাষ্ট্রযন্ত্র সফল হবে না। আমি ম্যাডামকে একটা প্রশ্ন করতে চাই স্যারের কথার প্রেক্ষাপট ধরে। আপনি মহিলা এমপি থেকে কি, এটা সার্বজনীন একটা প্রশ্ন, মানে আমরা যেহেতু এক ধরনের কনজারভেটিভ জেলা শহরেই বসবাস করি, একজন মহিলা এমপি কি মহিলা এমপি নাকি এমপি, এই দুটোর মধ্যে ব্যবধানটা কি ঘুচে গেছে নাকি ঘুচে যায়নি? ধন্যবাদ। এখন আপনার প্রথম প্রশ্নের উত্তর দেই যে আমি মহিলা এমপি, সঠিক। আবার এদিক থেকে আপনার পরের উত্তরটা হলো আমি এমপিও বটে। একটু ব্যাখ্যা দিতেই হয়। সংরক্ষিত মহিলা আসন থেকে আগে যারা এমপি হতেন তাদের কিন্তু নির্বাচন ছিল না, জাস্ট সেখানে একটা বাইন্ডিংস ছিল। আর এবারই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এতখানি বিচক্ষণ, তো উনি, আমরা নিজেদের দল থেকে প্রথমে মনোনয়ন পেয়েছি, তারপরে আমাদের যে এমপিরা আছেন আওয়ামী লীগের, তাদের নির্বাচনের মাধ্যমে, তাদের ভোটের মাধ্যমে আমরা এই সংসদ সদস্য 332, আমি মহিলা আসন 32 প্রথমে আসছি, আর পরবর্তীতে সংসদ সদস্য 332, আমরা কিন্তু এমপি দ্বারা নির্বাচিত। সুতরাং আমরা কিন্তু কাজ যতটুকুই হোক না হোক আমরাও সংসদ সদস্য, এবং সংরক্ষিত কথাটা নেই আমাদের সাথে, আমরা নির্বাচিত এমপি। মানে আমি সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে আসলে প্রশ্নটা করেছিলাম যে মানে আপনার দৈনন্দিন কার্যপ্রণালীতে কি আপনি মহিলা হওয়াতে কি এটা কোনো আলাদা পরিচয় সৃষ্টি করছে কিনা, নাকি আপনি আপনার দৈনন্দিন কার্যপ্রণালীতে একজন এমপির মতোই আপনি আপনার অ্যাক্টিভিটি করে যেতে পারছেন?
আমি আবারও বলবো যে আপনাকে উত্তরটা একটু আগে দিয়েছি, আমি মহিলা এমপি মাধ্যমে এসছি, কিন্তু পরবর্তীতে নির্বাচিত হয়ে আমি কিন্তু ফুল ফ্লেজড এমপি। সুতরাং আমি নিশ্চয়ই আমি কাজ করতে পারছি, কিন্তু যেহেতু আমার জুরিসডিকশনটা আরো বড় 3 জেলার মধ্যে, এখানে আমি পেয়েছি পঞ্চগড়। দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই প্রত্যেক জেলায় প্রত্যেকটা এরিয়ায় কিন্তু এক একজন করে নির্বাচিত এমপি আছেন। এখন তাহলে আমার কাজটা কি? আমি যেটা ব্যক্তিগতভাবে অনুভব করেছি যে সার্বিকভাবে এই 3 জেলাটাই আমার জেলা, এই অনুভবটা মনের মাঝে ধারণ করে জনগণ যেভাবে আমার কাছে এসেছে, যেভাবে যা চেয়েছে, আমার ক্ষমতা দিয়ে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি। যেমন আমি উদাহরণ দিয়ে বলবো, ঠাকুরগাঁয়ে যখন আমাকে প্রথম সম্বর্ধনা দেওয়া হয় তখন তারা বলেছিল ঠাকুরগাঁয়ে ব্রিজের জন্য। আমি পার্লামেন্টে সে কথা আমি তুলে ধরেছি, জি কিন্তু তারপরে যে আমার বাধাটা, অর্থাৎ যে আমার যে সীমাবদ্ধতা, সেখানে কিন্তু নির্বাচিত এমপিরা আছেন, তাদেরও সহযোগিতা প্রয়োজন যখন কাজটা কমপ্লিট হওয়ার জন্য। একইভাবে বলবো দিনাজপুরের রাস্তাঘাটের বেহাল অবস্থা, এই কথাটাও কিন্তু আমি পার্লামেন্টে বক্তব্যে আমি তুলে ধরেছি, এবং অলরেডি পার্লামেন্টে তুলে ধরার প্রেক্ষিতে আমাদের কিন্তু রাস্তাঘাটের বিলও পাস হয়েছে। এখন আমরা জানি যে এই রাস্তাঘাট করার বিষয়ে মূল যে ভূমিকা থাকে সে হলো মেয়র, এবং তার সাথে নির্বাচিত এমপি যারা থাকেন এই জুরিসডিকশন যে যে এলাকায়, তাদের মেবি ডিও প্রয়োজন হয়। এখন তাদের দুজনের মিউচুয়ালি কাজটা করলে ফলটা আসবে। আমি কিন্তু আমার জায়গা থেকে আমার দায়িত্ব পালন করেছি। এখন এই যে মহিলা এমপি হিসাবে আসা, অর্থাৎ সরাসরি নির্বাচিত, অর্থাৎ আমার নির্ধারিত কোনো জমি না থাকার কারণে, সকলের জমিতে বিচরণ করার কারণে আমি কাজটা করতে গিয়েও কিছুটা কমপ্লিট করা সম্ভব হয়ে উঠছে না, কারণ আমার বরাদ্দটা খুব সীমিত এবং এরিয়াটা বড়। তারপরও আমি ব্যর্থ বলবো না। আমি উদাহরণ হিসেবে বলবো, আমাদের ঘাসিপাড়া বটগাছ মোড়ে নতুন একটা ফোয়ারা হয়েছে, আপনারা হয়তো দেখেছেন, ফেসবুকেও অনেক প্রচার হয়েছে। হ্যাঁ, সেটা আমারই ব্যক্তিগত বরাদ্দ, আমাদেরও বরাদ্দ থাকে, সেই সীমিত বরাদ্দের মধ্যে থেকে সেই ফোয়ারাটা আমি করেছি। এবং এখানে আমি ধন্যবাদ জানাবো যে আমার নির্বাচিত এমপি যে ইকবালুর রহিম হুইপ সাহেব মহোদয় আছেন, উনি কিন্তু কখনো আমাকে বাধার সম্মুখীন, শুধু ইকবাল ভাই না, ইনফ্যাক্ট দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় 3 জেলার কোনো এমপি আমাকে কিন্তু কোনো কাজে বাধাগ্রস্ত করেন, এবং আমি 3 জেলায় আমার মতন করে আমার বরাদ্দ দিয়ে আমি করেছি কাজ। এই ফোয়ারাটার নাম দিয়েছি স্বপ্ন, শুধু আমার স্বপ্ন আমি ভাবতাম, কিন্তু এখন যখন ফোয়ারাটা করে দেখলাম, এটা দেখলাম যে আসলে ওই যে আপনি বললেন যে একটা ব্যক্তির চাওয়া কি সমষ্টিতে প্রতিফলন। হ্যাঁ, সেটা দেখলাম যে ওখানে আমি আইন শৃঙ্খলা রক্ষা কমিটির, আমি 3 জেলারই উপদেষ্টা, সেই মিটিংয়ে বসে দিনাজপুর জেলায় বসে শুনতাম যে ওই বটগাছ মোড়ে একটা মাদকের আখড়া হয়ে গেছে, এটা ভাঙা একটা চোরা টিনের ঘর আছে, তার মধ্যে কেনা বেচা হয়। আমি অনেক ভেবেছি যে এদেরকে কি অ্যারেস্ট করায় দিব, তো তাহলে এরা তো বাইরে থেকে আসতেছে, এরা তো করে চলে যাবে, আসলে পরিপূর্ণভাবে রোধ কিভাবে করা যাবে, সেটা আমার এরিয়া। আমি তখন কৌশলে এই ফোয়ারাটা আমি দেওয়ার চিন্তা ভাবনা করি, যে যখন আমি আলোকিত করে দিব জায়গাটা, তখন অটোমেটিকভাবে মাদক কার্যক্রমটা ওইখানে বন্ধ হবে, আর বাদ বাকি যে ক্রাইম করবে, যারা সেবন করবে, সে তো পুলিশ আছেই, প্রশাসন আছেই। হ্যাঁ, এবং আমি যখন এই স্বপ্ন ফোয়ারা উদ্বোধন করার সাথে 4টা সোলার লাইট দিলাম, এবং অটোমেটিক ওই নেশার ঘরটা, হ্যাঁ, যেভাবে হোক হয়েছিল, সেটাও কিন্তু সব জনগণ কমপ্লেন দিল, পৌরসভা, এবং আমিও সহযোগিতা করলাম, সেটা কিন্তু উঠে গেল। এবং ওখানে ব্যাপকভাবে আপনি দেখবেন যে সেই দিন যে আমি উদ্বোধন করি, সেদিন আমি ধন্যবাদ জানাই, ডিসি সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, ইউনো সাহেব, এবং বিজিবি, এনএসআই, ডিএসবি, আমার শ্রদ্ধেয় সিনিয়র আমার অ্যাডভোকেট মাজুদ ইসলাম, যিনি দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি, সেক্রেটারি সাহেব, সাইফুল ভাই, সকলেই ছিলেন আমার সামনে, পারভেজ ভাই, এবং এত জনগণ এসেছিল যে স্বতঃস্ফূর্ত হবে। হ্যাঁ, পরে দেখলাম এই স্বপ্ন শুধু আমার স্বপ্ন না, এই এলাকার স্বপ্ন। তো
তো আমি- আমি কাজ করেছি এবং ঠাকুরগাঁতেও কাজ করেছি। যে সমস্ত রাস্তায় অন্ধকার ছিল সেখানে আমি সোলার লাইট দিয়েছি। দিনাজপুর স্টেশনে আমি 8 লক্ষ টাকা ব্যয় দিয়ে 2.5 আমি সোলার লাইট দিয়েছি দিনাজপুর স্টেশনে। 70টা লাইট, 21টা ফ্যান এবং 7টা স্ট্রিট লাইট, সেটা আমি করেছি এবং আলোকিত হয়ে গেছে দিনাজপুর স্টেশন। অর্থাৎ কারেন্ট গেলে আর অন্ধকার হবে না। দিনাজপুর 12 আমি মসজিদে দিয়েছি 4 লক্ষ টাকা, এসির জন্য লাইব্রেরিতে দিয়েছি, হ্যাঁ এসির জন্য। তো আমি আমার কাজগুলোতে প্রতিবন্ধকতা পাই, সম্মুখীন হইনি। কিন্তু আমার বরাদ্দ এত সীমিত, এরিয়াটা এত বড় যে সেক্ষেত্রে একটু তো জি, জি, জি। ধন্যবাদ। আমরা অ্যাডভোকেট মাজার সাহেবের কাছে যাব একটি প্রশ্ন নিয়ে। এই প্রশ্নটা অনেকটা ওপেন আসলে প্যানেলের কাছে, প্যানেলের যে কেউই এই প্রশ্নের উত্তর দিতে পারেন বা সংযোজন করতে পারেন। প্রশ্নটা হলো যে বৈশ্বিক পরিস্থিতির সাপেক্ষে আমাদের নাগরিক অধিকারের ক্ষেত্রে আমাদের অবস্থানটা কোথায়, বা আমাদের দেশে নাগরিক অধিকার বাস্তবায়নের পরিস্থিতি কতটা সন্তোষজনক। আমরা দেখছি কাশ্মীরে যে করোনা ভাইরাসের আগেই সেখানে লকডাউন দিয়েছে বিজেপি সরকার। আমরা মধ্যপ্রাচ্যে ইয়েমেনের সমস্যা দেখছি। আমরা পুরো ইউরোপ জুড়ে ব্ল্যাক লাইভস ম্যাটারের মতো প্রতিবাদ দেখতে পাচ্ছি। সেই সব আলোকে আমাদের নাগরিক অধিকারের অবস্থানটা কি আমাদের দেশে? তুলনামূলকভাবে আমি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমরা যে অবস্থায় এখনো আছি, এই চেতনাটা আমাদের আছে, কোনো অন্যায় কাজ হওয়া উচিত নয়। এবং যে দেশগুলোর নাম বললেন আপনি, যে ইনক্লুডিং মায়ানমার, জি জি এদের কাছে তুলনামূলকভাবে আমি মনে করি আমাদের দেশের অবস্থা অনেক ভালো এবং আশাব্যঞ্জক। আমাদের এখনো প্রতিবাদ সংস্কৃতি মৃত্যু ঘটেনি। আমি বাচ্চারা মনে করি মিছিল করতেছে, এটা করতে হবে, তাদের সেন্টিমেন্ট থেকে, তাদের এক্সপেরিয়েন্স থেকে তারা বলছে মৃত্যুদণ্ড দেন, দেন। তাদের কাছে এইটুকুই ইনস্ট্রুমেন্ট, মৃত্যুদণ্ড দিলে হয়তো এটা রদ হবে। কিন্তু যেই ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে এই মিছিলটা করতেছে, অন্তপক্ষে এই ছেলেটা প্রতিবাদী, এই ছেলেটার দ্বারা এই অফেন্স মানে এই সময় ঘটবে বলে আমি মনে করি না। একটি ছেলে একটা ফ্ল্যাগ নিয়ে প্রতিবাদ করলো, এই ছেলেটা অন্তপক্ষে এই অফেন্সটা এই মুহূর্তে করবে বলে আমার মনে করি না, এজ এ হিউম্যান বিং। তো আমি মনে করি প্রতিবাদ করবার পরিবেশ আমাদের রয়েছে। আমাদের বিরোধী দল কোনো একটা ব্যক্তি আন্না হাজারের মতো প্রতিবাদ করার ক্ষমতা রাখে। না হলে আমি ফেব্রুয়ারিতে কিছু পুলিশের বিরুদ্ধে, নট অল পুলিশ, কিছু পুলিশের বিরুদ্ধে, ক্রসফায়ারের বিরুদ্ধে, ইনকাউন্টারের বিরুদ্ধে ডেসপারেটলি লেখা আছে আমার এই বইটা। এই বইটা আপনারা কেউ চাইলে নেবেন, বিনা পয়সা দিব। আপনারা 2 লাইন পড়লেই আমি আনন্দিত। এটা আবারও বলি, আমার যত লেখা আছে সেটা জীবিকা নয়, জীবনের জন্য লেখি। আমার বাচ্চার মাধ্যমে আমি বেঁচে থাকবো আমি মনে করি না, বংশ বিস্তারের মধ্যে বেঁচে থাকা যায় এটা মনে করি না। মোহাম্মদ শহীদ 1200 সালে কবিতা লিখছে, বা 600 বছর আগে, তার কবিতা আমরা এখনো পড়ি। ফলে আমি মনে করি জীবিত থাকবার জন্য আইডেন্টিক্যাল কিছু চিন্তা করার দরকার। আপনাকে গাদা গাদা বই লিখতে হবে এটা নয়। আপনি একদিন প্রতিবাদ করেছেন, ইয়াসমিনের মিছিলে, প্রতিবাদের মিছিলে আপনি দাঁড় হয়েছিলেন 144 ভেঙে, এটি আপনার বিরাট অবদান। আমি মনে করি এইগুলা হচ্ছে ভালো কাজ। তো এই ভালো কাজ করলে নিজে আনন্দ পাওয়া যায়, অন্যকে আনন্দ পাওয়া যায়, এবং গর্ব ভরে বলা যায় যে রাষ্ট্রগুলোর নাম বললেন ইনক্লুডিং মায়ানমার, তাদের চেয়ে আমরা অনেক ভালো অবস্থায় আছি, আরও ভালো অবস্থায় যাব আমি আশা করি। আমরা 10 লাখ লোককে স্থান দিয়েছি, হিন্দু মুসলমান খ্রিস্টান বুঝিনি, তাদেরকে বহিষ্কার করা হয়েছে। আমি রিফিউজি ছিলাম 71-এ, আমি 9 মাস ক্যাম্পে ছিলাম, আমার বাবা ফ্রিডম ফাইটার, এবং রিলিফের মাল আমার তুলে দায়িত্ব ছিল। এত বড় কাদা দাঁড়াইতে হইতো, আধা না করে 4 কেজি বিক্রি করেছি। মিজারেবল লাইফ। আমার আম্মা কাঁদে, তুই কাঁদো কোনো, আরাম খুব, পড়ালেখা নাই। 47-এ বিহারের থাকে মুসলিম বিহারিরা আসছিল এখানে। আমার নানার পুকুরে পাড়া ছিল অনেকগুলো, ওই কাপড় তৈরি করতে হয়েছে। তো ওদের ট্রেজেডি দেখেছে আমার মা চিন্তা করছে আমরা ওই বিহারিদের মতো হয়ে যাব, নিউটন সৃষ্টি হবে, তারা স্বাধীন হবে না। এই জন্য আমার মায়ের কান্না। আর মাতৃভূমি একটা অন্য জিনিস। যারা 2 দিন বিদেশে থাকে, সৌদি আরবে কাজ করতেছে, আমেরিকা লস অ্যাঞ্জেলসে আছে, লাস ভেগাসে আছে, তাদের কিন্তু এই পদ্মা নদীর ঢেউ নাড়া দেয়। ফলে আমি যেটা মনে করি যে আমার দেশ খুব ভালো অবস্থায় আছে, আরো ভালো আমরা আশা করব, এবং আশা করবার জায়গা রয়েছে। প্রধানমন্ত্রী তার বাড়িটা ডোনেট করেছে। আপনি দূরে দেখতে যাবেন না, স্টার্ট করবেন আপনার বাড়ি থেকে। কেন এটা মিউজিয়াম হবে, আরো 5টা বাড়ি হবে? হয়নি। আশার উৎস রয়েছে আমাদের। ধন্যবাদ।
আমি যে কথাটা বলতে চাই, এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতে নাগরিক অধিকার বিভিন্নভাবেই খর্বিত হয়েছে, ব্যাহত হয়েছে। যেমন আন্তর্জাতিক চলাফেরা গার্ডেড হওয়ার কারণে এক্সপোর্ট ইম্পোর্ট, নাগরিক সুবিধা, স্টুডেন্ট ভিসা এগুলো রেস্ট্রিক্টেড হওয়াতে আমরা লেখাপড়ার দিক থেকেও পিছিয়ে গিয়েছি। আবার এই করোনা পরিস্থিতিতে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ, সেশন জটে পড়ে যাওয়া, অনলাইন ক্লাস বা অনলাইন পরীক্ষা এগুলো তো অনেক পরে শুরু হলো, এবং এগুলো আসলে আমরা একটা অভ্যাসে অভ্যস্ত, যার কারণে যদি এটা আপডেট ডিজিটাল পদ্ধতি, তারপরও এই করোনা আসার কারণে নাগরিক অধিকার, মানে নাগরিক অধিকার বলতে ছাত্র ছাত্রীদের অধিকার, ব্যবসায়ীদের অধিকার, আপনার আন্তর্জাতিক ব্যবসায়ীদের অধিকার, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা জড়িত তাদের অধিকার, আবার স্বাভাবিক চলাফেরার অধিকার, সব কিছুই তো ব্যাহত হয়েছে। সেইটার ধারাবাহিকতায় অন্যান্য বিশ্বের উন্নত রাষ্ট্রের সাথে আমাদের যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু কিন্তু হয়নি। আমি ওনার সাথে একমত যে আমরা বরং আপনার ওই ব্রিটেন, জার্মান, তারপরে আমেরিকা, তারপরে ইটালি, এরকম উন্নত রাষ্ট্রগুলোর চেয়ে আমরা অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং এটা এতটুকু ক্ষতিগ্রস্ত হওয়াটাও আমরা প্রত্যাশা করি না। তারপরেও তাদের তুলনায় আমরা অনেক ভালো আছি। আমি মনে করি যে নাগরিক অধিকার আমাদের আরও অনেকভাবে খর্বিত হচ্ছে। যেমন যে সাংবাদিকতা, মিডিয়া, এটা কিন্তু আপনার দেশের প্রধান যে তিনটা অঙ্গ, ওই যে আপনার লেজিসলেচার, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভ, এইটার বাইরে প্রথম যদি ধরেন তাহলে মিডিয়া কিন্তু আমরা ইদানিং দীর্ঘদিন থেকে লক্ষ্য করতেছি, আমি সমালোচনা করছি না, এটা আপনি যেভাবেই নেন না কেন, হঠাৎ যে কোনো একটা ইস্যু আসলেই মিডিয়া যেন লেখার জন্য ব্যস্ত হয়ে যায়। আমার এই লেখার কারণে রাষ্ট্রের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আমার লেখাটা কোন স্টাইলে লিখলে, কিভাবে উপস্থাপন করলে রাষ্ট্র উপকৃত হবে, দেশ উপকৃত হবে, মানে জাতি উপকৃত হবে, প্রত্যেকটা নাগরিক উপকৃত হবে, এটা মাথায় রেখেই কিন্তু লিখতে হবে। লেখারও একটা আছে, নিয়ম আছে। হঠাৎ দেখি আমরা কোনো কিছু পেলেই সেইটা নিয়ে বেশি ব্যস্ত হয়ে যাই। আমরা চিন্তা করি না যে এইটা বেশি ভাইরাল হলে এটা জনমনে ইফেক্টটা ভালোভাবে পড়ছে না খারাপভাবে পড়ছে। আমি বলি আপনাকে, আদালত যদি কোনো আদেশ দেন, আদালতের আদেশে অ্যাগ্রিপ্ট হলে আমি উচ্চ আদালতে যেতেই পারি, এটা অধিকার আমার আছে। আবার আদালতের আদেশ সম্পর্কে কোনো বাজে কমেন্ট করলে আদালত কন্টেম্প টু কোর্ট, রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত হানে এরকম কোনো মন্তব্য করলে রাষ্ট্রদ্রোহিতা, এটারও প্যানাল কোডের সেকশন আছে, 120-120-এর কয়েক 124 আরও আছে আর কি। তো আমি বলছি যে আমার এই কথাটা কোন দিকে যাবে আমি ঠিক জানি না। আইন প্রণয়নকারী যারা, তারা যদি এমন কোন আইন প্রণয়ন করেন যেখানে রাষ্ট্র বলতেছে যে আমরা দীর্ঘদিন ধরে এদেশের নাগরিক বলতেছিল যে বিচার বিভাগের স্বাধীনতা চাই, এই বিচার বিভাগের স্বাধীনতা আসতেছিল না, প্রত্যেকটা দল বলতেছিল, আমার দলও বলতেছিল, বাংলাদেশ আওয়ামী লীগ, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, উনিও বলতেছিলেন। তো সব দলই বলেছেন, বাট এটা হচ্ছিল না, কোন একটা সময় হয়ে গেল। আজ আমরা তাহলে মনে করতে পারি যে বিচার বিভাগ স্বাধীন। আবার আমি একটা আইন কয়েকদিন আগে পড়ে, সব আইন সবসময় জানা থাকবে, সবার জানা থাকবে এমন কোনো কথা নয়। আমি হঠাৎ করে দেখলাম বিদ্যুৎ আইনে একটা বিষয়, বিদ্যুৎ একবার সংযোগ বিচ্ছিন্ন করা হলে কোনো আদালত এটা পুনঃসংযোগের আদেশ দিতে পারবেন না। আমি বুঝলাম না আইন প্রণেতারা এরকম একটা আইন করে বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করলেন কিনা। আদালতের হাতকে বেঁধে দেওয়া হলো, বিদ্যুৎ সংযোগ একবার বিচ্ছিন্ন করা হলে কোনো আদালত এটা পুনঃসংযোগের আদেশ দিতে পারবেন না। আমি মনে করি এই আইনটা একেবারে মানে এটা আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলছি, এটা তো আর কন্টেম্পচুয়াস হবে না, কন্টেম্পট কোর্ট হবে না। আইন আদালতের আদেশের বিরুদ্ধে কন্টেম্পচুয়াস মন্তব্য করা যাবে না, বাট আইন প্রণয়নকারীদের আইন প্রণয়নের বিরুদ্ধে কথা বললে কি শাস্তি আছে আমি জানি না, কিন্তু আমি বলতে চাই যে এরকম একটা আইন ওনারা কিভাবে প্রণয়ন করলেন। এখন ওনারা বলবেন যে বিদ্যুৎ বিভাগ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎ বিভাগের বকেয়া পাওনা আদায় হচ্ছে না, যার কারণে কঠোরতম হতে গিয়ে, তাহলে কি ওনারা মনে করেন যে বিজ্ঞ বিচারকরা আইনের প্রয়োগ করতে গিয়ে সরকারের যে বিদ্যুৎ খাতে ঘাটতি হচ্ছে এটা কি মাথায় রাখবেন না?
বিচারকদের প্রতি তাহলে আইন প্রণয়নে তাদের আস্থা নাই? আস্থা নাই তাহলে তাদেরকে চাকরিতে বসিয়েছেন কেন? এরকম একটা আইন কিভাবে করলেন যে আদালত আদেশ দিতে পারবেন না? আপনি দেখেন করোনা পরিস্থিতিতে আমার খানসামাতেই ঘটেছে, একজন অটোমেটিক রাইস মিলের মালিক, এর নামটা আমি ভুলে গেলাম, মাসুদুজ্জামান সরকার, পল্লী বিদ্যুৎ তার লাইনটা কেটে দিয়েছেন। সে কিন্তু মানে জানুয়ারি মাস পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ করেছে, ফেব্রুয়ারি মানে ডিসেম্বর থেকে কিন্তু গোটা বিশ্বে করোনা শুরু হয়ে গেছে, লকডাউন হয়েছে মার্চ মাসে, তো ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সে এই করোনা চলাকালীন বিদ্যুৎ বিল দিতে পারে নাই। এখন সে বলতেছে 6 মাসে বা 1 বছরে আমি কিস্তিতে টাকাগুলো দিয়ে দেবো 34 লক্ষ টাকা। এখন পল্লী বিদ্যুৎ গিয়ে তার লাইনটা কেটে দিয়েছেন, এবং এমন সময় কেটে দিয়েছেন তখন হাউসের মধ্যে ধান ছিল, 25 লক্ষ টাকার ধান নষ্ট হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগ মানে পল্লী বিদ্যুৎ টাকা পায় 34 লাখ, ধান নষ্ট হলো 25 লাখ, সে 5 লক্ষ টাকা দেওয়ার ব্যাপারে রাজি ছিল। আদালতের আশ্রয় নেওয়ার পরে আদালত বললেন 24 ঘন্টার মধ্যে লাইনটা দিয়ে দেন, ওনারা এটাকে আপিল করলেন। ডিস্ট্রিক্ট জাজ বলতেছে আইনটাতে বলা আছে যে আদালত পুনঃসংযোগের আদেশ দিতেই পারবে না। তা আমার 25 লাখও গেল, ওনার টাকা অনাদায়ী থেকে গেল, একটা নাগরিক ক্ষতিগ্রস্ত হলো, মানে পথে বসে গেল, তারও কিন্তু সিসি লোনের টাকা। তাহলে ব্যাংক আবার ওর কাছ থেকে ওই সিসি লোনের টাকাটা আদায় করতে পারবে না, সে কিন্তু পথে বসে গেল, বিদ্যুৎ বিভাগ তার টাকা পাইলো না। আইন প্রণেতা এমন একটা আইন করলেন যে অটোমেটিক রাইস মিলের মালিক মাসুদুজ্জামান সরকারের নাগরিক অধিকার খর্ব হলো, বিদ্যুৎ বিভাগ তার টাকা পাওনা থেকে বঞ্চিত হলো, সরকার বিব্রতকর অবস্থায় পড়লো, আদালতের হস্তটাকে বেঁধে দেওয়া হয়েছে আইন দিয়ে, মানে বিচার বিভাগের স্বাধীনতাতে হস্তক্ষেপ করা হলো। অর্থাৎ একটা নাগরিক অধিকার, মানে বিচারকও কিন্তু নাগরিক, আবার বিচারক একদিকে বিচারক সবকিছু মিলিয়ে অনেকগুলো শ্রেণীকে কিন্তু এটা ইফেক্ট করলো একটা আইন দিয়ে। এই জায়গায় আমি মনে করি আবার এই নিউজগুলো, এই টাইপের নিউজগুলো আবার যখন মিডিয়া বিচার বিশ্লেষণ না করে করেন, বা একটা নিউজের উপর ভিত্তি করে যখন বিভ্রাট সৃষ্টি হয়, তখন কিন্তু আবার এটা মানে সাংবাদিকদের জন্য আমি বলছি, এই ভাইদের জন্য আমি বলছি, ওনারা কলম সৈনিক, ওনারা জাতির বিবেক, ওনাদের অনেক লেখনির কারণেও কিন্তু আমরা অনেক ভোগান্তির শিকার হয়ে যাই। অর্থাৎ একটা ঘটনা দেখেন যে ঘটনাটা সত্য না মিথ্যা তদন্ত চলছে, কিন্তু ওনারা এমনভাবে লিখে এমন হাইলাইট করতেছেন যেটাতে আইন প্রয়োগকারী সংস্থা বাধ্য হয়ে, মানে গ্রেপ্তার না করলে পুলিশেরই চাকরি থাকে না, সরকার কি করলো পুলিশ কি করলো, ব্যাপক একটা বিপদে পড়ে গেল। মানে লেখনির জোরে জিনিসটার যতটুকু গুরুত্ব তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এখানে নাগরিকের অধিকার কিন্তু খর্বিত হচ্ছে। আমি এখানে একটা সম্পূরক কেস তুলে ধরতে চাই, একটা প্রশ্ন আকারে। স্থানীয় যে সরকার ব্যবস্থাগুলো আছে, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা, তাদের কি তাদের জুরিসডিকশনের মধ্যে নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা আছে কিনা? আমি একটা উদাহরণ দিতে চাই, যে পৌরসভায় কোনো বাড়ির প্ল্যান জমা দিতে গেলে কমিশনারদের সই লাগে, তাদের স্ট্রাকচারাল কোনো নলেজ নাই বা এক্সপার্টিস নাই, বা তারা বিল্ডিং নির্মাণের কাঠামো সম্বন্ধে অভিজ্ঞও না। তো আমাদের এই 8 নম্বর ওয়ার্ডেই, এই আমি প্রকাশ্যেই বলছি, যেহেতু অনেক ভুক্তভোগী আছি আমরা, অনেকেই এই 8 নম্বর ওয়ার্ডে বাড়ি নির্মাণের জন্য আমাদের পৌরসভার যে রানিং কমিশনার আছে কাজী আকবর হোসেন অরেঞ্জ, তাকে বিভিন্ন সময় তার মুখাপেক্ষী হতে হয়েছে, তাকে টাকাও দিতে হয়েছে, এবং এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় অনেক তার চাঁদা চাওয়া রেকর্ডিংও ভাইরাল হয়েছে। তো কমিশনার যে সই লাগবে গৃহ নির্মাণে, এটা কি কোনো আইন বা এই ধরনের কোনো প্রস্তাবনা কি বৈধ প্রস্তাবনা কিনা? পৌরসভা এটা করতে পারে, এবং এই পদ্ধতিটা এরকম নয়, পদ্ধতিটা সাইন্টিফিক। ওখানে ইঞ্জিনিয়ার থাকে, ইঞ্জিনিয়ার যেদিনকে আপনি এটা উদ্বোধন করবেন, মানে তৈরি করা স্টার্ট করবেন এবং ফিনিশ করবেন, সেখানে ইঞ্জিনিয়ার এটা ইন্সপেকশন করবেন, পৌরসভার ইঞ্জিনিয়ার আছে নির্ধারিত। দেয়ার কাউন্টারসাইন পারসন। ইয়েস। 2 নম্বর হচ্ছে যে এটা কিন্তু আপনাকে যখন অনুমতি দিচ্ছে আপনি বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য, তার উল্টো দিকে দেখবেন অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। এই ইনস্ট্রাকশন প্রেসক্রাইব ইনস্ট্রাকশনস, এবং এটা ফলো করতে হবে দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনস্বার্থে, পৌরসভার স্বার্থে। সংশ্লিষ্ট যারা তারা মতামত দেয় এবং কাউন্টারসাইনটা করে। এটা ঘুষ টুস কি বললেন আপনি, মানে কমিশনারকে কেন ইনভলভ হতে হবে? পৌরসভার কমিশনার জনপ্রতিনিধি দেখার একটা ইন্সপেকশনের, কিন্তু মূল কাজটা করে কিন্তু ইঞ্জিনিয়ার মাস্ট, এবং ওখানে কিন্তু লেখা থাকে আপনার ইনস্ট্রাকশন দেখবেন। সংশ্লিষ্ট ব্যক্তিরাও আছে। যেদিনকে আপনি ইট দিবেন সেদিনকে ইটটা সঠিক হচ্ছে কিনা, সঠিক জায়গায় করতেছেন না, 3 ফিট বাদ দিচ্ছেন কিনা, এটা কিন্তু ওই ইঞ্জিনিয়ারের দায়িত্ব, এবং ডিপুটেড বাই দ্য পৌরসভা। এটা জনস্বার্থে প্রয়োজন। আমি এ প্রসঙ্গে কথা বলতে চাই। আপনি কমিশনারকে ঘুষ দেওয়ার আগে আপনি কি কমিশনার উপরে আর কোনো আচ্ছা, এটা ব্যক্তিগত জনপ্রতিনিধি ছিল কিনা, তাদেরকে জানিয়েছিলেন যে এই কমিশনার দুর্নীতি করছে? জানানো ছিল?
আমি মনে করি যেটা জানা উচিত ছিল, আর সেটাও যদি না হয় আমরা এমপিরা ছিলাম, আমাদেরকে জানাতেন তো কোন কমিশনে ঘুষ খাচ্ছে তা আমরা দেখে নিতাম। আমি সার্বিকভাবে মনে করি যে রাষ্ট্রযন্ত্র অবশ্যই রাষ্ট্রের নাগরিকের সকল আইনগত সুবিধা অসুবিধার কথা ভাববেন, আবার প্রত্যেকটি নাগরিকও রাষ্ট্রের প্রতি কমিটেড হতে হবে। রাষ্ট্রের মঙ্গলের জন্য রাষ্ট্রের সকল আইন মেনে চলার মানসিকতা প্রত্যেকটি নাগরিকের থাকতে হবে। নাগরিক তার নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হবেন, আর রাষ্ট্রযন্ত্রগুলো প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালনের সচেষ্ট হবেন, এবং সেটা সততা এবং নিষ্ঠার সাথে। তাহলেই রাষ্ট্র সফল হবে, নাগরিকও তার অধিকার ফিরে পাবে, বা নাগরিকও তার অধিকার মানে পেয়ে যাবে, পাওয়ার অধিকার তার আছেই। আমাদের সম্মানিত প্যানেলের অনুমতি নিয়ে আমরা আমাদের মূল আলোচনা পর্ব শেষ করব, যেহেতু এই কারণে যে নাগরিক কিন্তু রাষ্ট্রযন্ত্রেরই একটা অংশ। আজকের টপিকটা যদি সরকার ও নাগরিক হতো তাহলে জিনিসটা পরিষ্কার হতো, কারণ আমরা জানি যে রাষ্ট্র 4টা উপাদান নিয়ে গঠিত: সরকার, ভূখণ্ড, জনগণ এবং সার্বভৌমত্ব। তো এখন বর্তমানে আমাদের নাগরিক অধিকার এবং সরকারের অধিকার এটা সাংঘর্ষিক কিনা, নাগরিক অধিকার কতটুকু নিরাপত্তা পাচ্ছে সেটা, এই প্রশ্নগুলোর সমাধানের জন্যই বোধহয় আজকের এই টপিকের অবতারণ। আমরা সবাই জানি যে নাগরিকের সম্মতির মাধ্যমেই সরকার গঠিত হয়, এবং এই সম্মতি সরকার ব্যবহার করেন রাষ্ট্র পরিচালনা। তো এই পরিচালনার মাধ্যমে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, আবার সরকার ছাড়া একটা দেশ চলতে পারে না, কারণ নাগরিকদের নিরাপত্তা এবং তাদের অধিকার নিরাপত্তার জন্য সরকার অবশ্যই প্রয়োজন। তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে চেক অ্যান্ড ব্যালেন্স, যেটা আপনার এই মাননীয় আলোচকরাই বলেছেন, যে ভারসাম্য সরকারের মধ্যে যে 3টা বিভাগ আছে, নির্বাহী বিভাগ, লেজিসলেচার, আইন বিভাগ যারা আইন তৈরি করেন, আর একটা হচ্ছে বিচার বিভাগ, এই 3টা বিভাগের মধ্যে একটা ভারসাম্য দরকার। আমাদের দেশে যেখানে সংসদীয় সরকার, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজের নির্বাহী বিভাগের সর্বোচ্চ পদে আছেন প্রধান, এবং তিনি কিন্তু লেজিসলেচার বা আইন বিভাগেরও উনি প্রধানমন্ত্রী, আইন প্রণেতাদের মধ্যে একজন। তো এখানে এরকম একটা দেশে ভারসাম্যের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ এখানে ভারসাম্য ছাড়া আসলে ওভারল্যাপিং হয়ে যায়। আজকের টপিকটা যেমন ওভারল্যাপিং হয়ে গেছে, রাষ্ট্র সার্বভৌম কিন্তু সরকার কিন্তু সার্বভৌম নয়, তো সরকারের বাধ্যবাধকতা রয়েছে। তো সেজন্য প্রশ্নটা হচ্ছে যে এই ভারসাম্যের পরিচয়টা কি? আরেকটু শক্তিশালী করার জন্য আমরা কি প্রশ্নটা যদি একটু ক্লিয়ার করে বলতে ক্লিয়ার সংক্ষেপে মূল প্রশ্নটা পরিচয়টা যে সরকারের যে ভারসাম্যের নীতি, যে 3টা বিভাগ, এর মধ্যে আমরা অধিকতর ভারসাম্য আনয়নের মাধ্যমে তাহলে সরকার নিজেই সুরক্ষিত থাকবে। কারণ এর আগে দেখা গেছে যে এই ভারসাম্য ছাড়া সরকার যেমন খুব শক্তিশালী হয়, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, একই সাথে সেটা আত্মঘাতী হয়ে পড়ে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে এই ভারসাম্য, সেপারেশন অফ পাওয়ার্স, বা how to ensure balance of power. balance of power between the different organs of the government, Among the 3 organs of the government. 3 organs of the government, এটা করার জন্য কি করা যেতে পারে? যেমন স্থানীয় সরকার। আপনার পরিচয়টা একটু ও বলুন। আমার পরিচয়, আমি দিনাজপুরের সন্তান, এখানে গণেশতলায় আমার জন্ম। আমার নাম কিশোর শামসুল মুক্তাদি। আমি চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের ফরমার প্রধান নির্বাহী, এবং কানাডিয়ান হাই কমিশনে আমি রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছি। আমরা আরো দুটো অনেকগুলি বিষয় নিয়ে এত সুন্দরভাবে আলোচনা করেছেন। আসলে আমরা মানে এত মনোমুগ্ধকর ভাবে শুনছিলাম যে আসলে মনে হচ্ছে আরো 2 ঘন্টা প্রোগ্রাম হলে যাবে। আর আয়োজক যিনি আছেন ওনাকেও ধন্যবাদ, চমৎকার একটি আয়োজন। আসলে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা নাগরিক, একটা রাষ্ট্রের যারা আমরা এখানে বসবাস করি, তাদের কিছু কথা বা তাদের কিছু বক্তব্য রাষ্ট্রের যারা দালাল যারা তাদের শোনা উচিত বলে আমি মনে করি। আমি কিছুদিন আগে প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধনে অংশগ্রহণ করি। সেখানে আমাদের যে সমসাময়িক বিষয়, যে ধর্ষণ এবং আরো কিছু বিষয় নিয়ে যে মানববন্ধন হয়েছে, আমি অবশ্যই সরকারের বিরোধিতা করে কোনো প্রস্তাব রাখিনি। আমি আমাদের সম্মানিত বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী এবং আওয়ামী লীগের সেক্রেটারি যারা ওবায়দুল কাদের যিনি আছেন, তিনিও বলেছেন যে এই বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো ঘটছে এটা কিন্তু আওয়ামী লীগের দায় এড়াতে পারে না। তারই প্রেক্ষিতেই কিন্তু আমি সেদিন বক্তব্য রেখেছিলাম। কিন্তু
বক্তব্য শেষ করার পরে বাসায় যাওয়ার পরে দেখলাম যে 8 থেকে 10 জন এনএসআই ডিজিএফআই অফিসার আমাকে ফোন দিয়েছে আমি কোন দলের রাজনীতি করি, এবং 8 থেকে 10 বার। আমি বলতে চাই যে একটা রাষ্ট্রের নাগরিকের যে কথা বলার অধিকার, আমি কিছু উদাহরণ দিয়ে বলতে পারি। আপনারা যে এখন বাংলাদেশ যদিও একটি রাষ্ট্র, এখন কিন্তু গ্লোবালাইজ, সারা পৃথিবী কিন্তু একটি রাষ্ট্র, এবং আমরা এই মাধ্যমে দেখতে পাই যে পৃথিবীর বড় বড় দেশগুলি যেখানে গণতন্ত্র চর্চা হয়, সেখানে আমরা দেখছি এডওয়ার্ড সাইড বিশ্ব ইউনিভার্সিটির টিচার তারা সমালোচনা করে যাচ্ছে, অনর্গল আমেরিকান সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে। আমেরিকান সরকার তাদেরকে বিন্দুমাত্র কেন করলো না করলো এই বিষয় নেই। আপনারা নরম্যান ফিলকেনস্টাইন, তারপরে ইলান পাপে, এরকম বড় বড় তারা কিন্তু প্রচন্ড সমালোচনা, আলোচনা, ভালো আলোচনা করতে হবে, মন্দ আলোচনা করবে, মন্দ করলে আপনি আমাকে অ্যারেস্ট করে ফেলবেন। এটা তো নাগরিক কখনো এই জাতীয় বিষয় কাম্য করে না। তো এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের মাননীয় যারা সংসদ রয়েছে, নিঃসন্দেহে তারা অনেক জ্ঞানী মানুষ। এই রাষ্ট্রের যে নাগরিকদের যে কথা বলার যে অধিকারটুকু, এইটুকুর বিষয়ে আমি কিভাবে পেতে পারি, এটা একটা বিষয়। আরেকটা ছিল, সম্পূর্ণ প্রশ্নে আমরা না যাই। ধন্যবাদ। আপনার প্রশ্নটা নাম করে বলেন। নিক, প্রশ্নটা করে না, নিক। বলছে সে। প্রশ্নটা করছেন? হ্যাঁ, প্রশ্ন করছেন। একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি বলছেন যে আপনাদের বাক স্বাধীনতার কথা বলেছেন, যে সমালোচনা করলে অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা। তো আমি তো আপনার চোখের সামনে আপনাকে দেখতে পাচ্ছি, এবং আপনি সুন্দর করেই আমার সামনে, জেলের মধ্যে না, সামনে দাঁড়িয়ে, তো এখানে আপনি নিজেই প্রমাণ করছেন যে আমাদের সমালোচনা করেছেন। আমরা প্রশ্ন করতেই পারি, বাবু তুমি বাসা কোথায়, ঘর কোথায়, কারণ যে এলাকার ছাড়া অন্য এলাকা থেকে আসে ভিন এলাকার গান গাইলো, সেটা জানার এটা কিন্তু আইনি অধিকার আছে পুলিশ প্রশাসন সব কিছু রাষ্ট্র ব্যালেন্স রাখার জন্যই। শেষে আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি আবারও প্রশ্ন সেন কথা বলেছেন, অ্যারেস্ট হননি, বা এখনও আমার সাথে কথা বলছেন, আমি উত্তর দিচ্ছি। তো সুতরাং আমাদের সরকার যে বাক স্বাধীনতা সমর্থন করে, এবং এত সাংবাদিক, এত টিভি, এত মিডিয়া আগে কিন্তু এত ছিল না। আর আমাদের সরকারের আমলের ক্ষেত্রে আমি ওই যে উনার কথা বলছি, যে ব্যালেন্সের কথা বলছেন, আমাদেরই সম্ভব। আমাদের রানিং এমপি তার ছেলে দেখেন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে, এটা আর কোনো সরকার করেছে কিনা, নজির আছে কিনা সন্দেহ আছে। ব্যালেন্সের কথাই যদি বলেন, এই যে লিখেছে যে এসকে সিনহা হত্যা তদন্ত, আমার চেয়ে আপনারাই বেশি ভালো জানেন যে কিভাবে আমাদের সরকার কঠোরভাবে এখানে দল মত নির্বিশেষে, এখানে আমরাকে ব্যালেন্স পার্টি আমরা করি না, কিন্তু আমরা জনগণের স্বার্থে, আমরা নিজেদের দলীয় ছেলেমেয়েকে ক্যাসিনো বলেন আর যাই বলেন, প্রত্যেককে এভাবে জেল হাজত, এবং আমরা কিন্তু সাজা পর্যন্ত, যে পাপিয়া সহ মানে সাজা পর্যন্ত দিয়েছি, এরকম নজির শুধু বিশ্বের মধ্যে আরেকটা দেখাতে পারবেন না হয়তো, যে এভাবে নিজের দলের ছেলে মেয়েকে শুধু হালকা করে, বাবু যাও একটু দুষ্টু করছো কেন, মিষ্টি করে বলা নয়, কিন্তু সাজা দেওয়া, এবং তার পুরো লাইফ। এই ভাবি না আমরা যে আবার সরকার গঠন করব হ্যান ত্যান, তো দুষ্টুগুলোকে পোষা দরকার, হ্যাঁ তা না, দুষ্টুকে দুষ্টুই বলবো, এবং যে অপরাধীকে অপরাধী বলবো, সে আমার সন্তানই হোক না কেন। এটা শুধু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে সম্ভব। আমরা ব্যালেন্স পার্টি করি না, আমরা জনগণের প্রতিনিধি, জনগণের চাওয়াটা এস্টাবলিশ করার জন্যই আমরা কাজ করি। আপনারাই তো চেয়েছেন যে আর হবেই না কেন, যে ধর্ষণের জন্য যে ফাঁসি, এটা করতে কেনই বা সরকার করবে না। আপনারা তো ফেসবুক মিডিয়ায় চেয়েছেন, আপনাদের চাওয়াটাই তো আমরা পূরণ করেছি। কিন্তু আরেক দিক থেকে যদি আমি ভাবি, এই শিশুদেরকে ধর্ষণ করে হত্যা করছে, কিভাবে রাখবে এভিডেন্স, কিভাবে তার সত হলো, কোথায় তার রক্ত মাখা কাপড় থাকলো, কে তাকে সাক্ষী দিল, চকলেটের লোভে ফুসলায় নিয়ে ঘরের মধ্যে ধর্ষণকে মেরে ফেলা হচ্ছে। এই সমস্ত যে অপরাধ করে আবার ভিডিও করে ক্রাইম করে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে, এটা তো ফাঁসি, এটা যৌক্তিক। যখন কিছু কিছু মানে অপরাধী ফাঁসির কাষ্টে যাবে, তখন কিন্তু কিছুটা হলেও ভীতি আসবে, একদিক থেকে পজিটিভ। আর আরেক দিক থেকে আমি বলবো যে মিথ্যা মামলার
জন্য কিন্তু আমাদের সাজা আছে। আমরা যারা মিথ্যা মামলা করে ফাঁসাবো, এটাও কিন্তু আমাদের আইনে আছে যে এখানে জেলের বিধান আছে 14 ধারাতেই। হ্যাঁ, তো আমরা 17 ধারাতেই মিথ্যা মামলার। তো সেখানে আইন আপনাদের পুরোপুরি ব্যালেন্স। আর নাগরিক অধিকার যদি কথাই বলবো, তাহলে বলবো যে সংবিধান। ম্যাডাম একটু আমি ইন্টারাপ্ট করি, মানে হ্যাঁ, উনারটা সহাই তো বলছি, উনারটা সহাই তো বলতেছি, আমি তো উনার কথা বললাম, কিশোরদার কথা বললাম যে আপনি যদি বলেন ব্যালেন্সের কথা, আমাদের যে সংবিধান আছে, সংবিধানে যে মৌলিক অধিকার, সেটাকে তো খর্ব করলে এমপির প্রয়োজন হয় না। আপনি হাইকোর্টে গিয়ে রিড করতে পারেন, এমপি হওয়ার প্রয়োজন পড়ে না, যে কোনো ব্যক্তি রিড করতে পারে। তো এই সংবিধান কিন্তু একটা সম্পূরক প্রশ্ন ছিল ম্যাডাম, না, সম্পর্কটা পরে আসি, ওনার কথাটা আমি বলি। তো হ্যাঁ, আমাকে কোশ্চেন তো করেছে না, হ্যাঁ হ্যাঁ ক্যারি জি বলুন। বলেন। তো সেটা স্যার বলে সম্পর্কে না বলুন। না সার নাই এখানে জনাব। হ্যাঁ, তো বিষয়টা হলো যে ব্যালেন্স করে হ্যাঁ, ব্যালেন্সও প্রয়োজনই আছে। মানুষের জীবনটাই কিন্তু একটা ব্যালেন্সিং প্রক্রিয়া, কিন্তু ব্যালেন্স কোনটা যেন জনগণের স্বার্থে হয়, যেন জনগণের উপকারের জন্য হয়, সেই ব্যালেন্সটাই যৌক্তিক বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। অডিয়েন্স এবং আমাদের উপস্থিতি সত্যি সত্যি উৎসাহব্যঞ্জক, এবং প্রশ্নের ধারা দেখে আমার যেটা মনে হয়েছে, আমরা প্রত্যেককেই একজন প্রতিষ্ঠান এবং আলোচনার মতো যোগ্যতা রাখি। এবং এইখানে যেটা প্রশ্ন আসছে প্রথম যেটা, সেটা এটা আবারও বলি, খুব কষ্ট লাগে আমার। যুগে যুগে বহু সংসদ সদস্য আসছে, এবং আমাদের বর্তমান যে রাষ্ট্রপতি, ইনি একবার স্পিকার হিসেবে এটার একটা রুলিংও দিয়েছিলেন। কিন্তু আমার খারাপ লাগে যে বাংলাদেশের যারা সংসদ সদস্য, তাদেরকে বেশিরভাগ পত্রিকায় সাংসদ বলে হিউমিলিটিং একটা শব্দ ইউজ করা হয়। সাংসদ বলতে বাংলাদেশের সংবিধানে কোনো শব্দ নেই। এটা হচ্ছে সংসদ সদস্য, ইংলিশটা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। আমাকে খুবই কষ্ট লাগে, আবারও বলি, 30 লাখ রক্তের বিনিময়ে এই শব্দটি আমরা আবিষ্কার করেছি এবং গ্রহণ করেছি। এরা সাংসদ হবে পশ্চিমবঙ্গের নাকি সংসদ সদস্য হবে? আমরা পশ্চিমবঙ্গকে অনুসরণ করব নাকি বাংলাকে অনুসরণ করবো? আমরা রক্তের লেখা শব্দকে ব্যবহার করব। এখন পর্যন্ত আমি কোনো এমপিকে প্রতিবাদ করতে দেখিনি যে আপনি সাংসদ বলে আমার কন্টেম্পচুয়াস কথা বললেন, আপনি হিউমিলেটিং কথা বললেন, আপনি সংবিধানকে অপমান করলেন। সাংসদ প্রথম আলোর সম্পাদক আসছিলেন এখানে, প্রেস ক্লাবে আলোচনাতে আমি বললাম যে আমার তো একটা ছোট্ট অভিযোগ আছে, এটা আপনার সংশোধন আপনার হাতেই, বাইরে কারো নয়। এখন পর্যন্ত আপনার পত্রিকায় আমি দেখি আপনি সাংসদ লেখেন, আপনার পত্রিকায় আপনি এডিটর। কোন স্টাফ রিপোর্টার লিখলো আর কোন পোস্ট এডিটোরিয়াল লিখলো, নট দ্যাট, আপনি এডিটর। তো এই শব্দটা একটু সাংবিধানিক শব্দ ইউজ করবেন, এটা আমাকে আঘাত করে। এখন পর্যন্ত আজকেও আমি প্রথম আলো পড়ি, আজকেও নিয়েছি, এই সাংসদ শব্দটা ব্যবহার করে। এটার আর্গুমেন্ট উনি কিন্তু পত্রিকায় কখনো দেননি, কোনো পোস্ট এডিটোরিয়াল লেখেননি, এডিটোরিয়াল লেখেননি। এখন সম্পাদক অনেক কিছু হয়ে গেছে, এটা ভাববার কোনো কারণ নেই। এই দেশের একটা অন্ধ একটা নুলালোক ইকুয়াল রাইটস, ইকুয়াল ডিগনিটি হোল্ড করে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। অল সিটিজেন্স আর ইকুয়াল ইন ডিগনিটি অ্যান্ড রাইটস, অল আর ইকুয়াল, এবং তারা এটা ডিজার্ভ করে। এখন এটা একটা গেল, সাংসদ বলেছিলেন কেউ একজন, এই জন্য এটা বললাম। দ্বিতীয় হচ্ছে সংবাদপত্রের এবং এই নির্বাহী প্রধান সংসদ সদস্য শেখ হাসিনা একজন এমপি এবং নেতা পার্লামেন্টে, আবার সে এক্সিকিউটিভ হেড। এটা আমাদের সংবিধান আছে, এটা ক্ষতিকারক আমি মনে করি না। ব্যালেন্স অ্যান্ড ইয়েটা যেটা আমাদের বাংলাদেশে আছে, ব্যালেন্স অফ পাওয়ার অ্যান্ড চেক অ্যান্ড ব্যালেন্স এবং সেপারেশন অফ পাওয়ার, একেবারে ডিস্টিং করে দেওয়া আছে অনুচ্ছেদ সহ, অধ্যায় সহ। এমপি কি করবেন আমি একটু আগে বলেছিলাম যে এমপি রিলিফ বিতরণ করবেন, এটা তার অপশনাল কাজ, এটা তার প্রাইম কাজ না, এটা তার প্রধান কাজ নয়। প্রধান কাজ হচ্ছে আইন পাস করা। দে হ্যাভ টু থিঙ্ক কোনটা আইন পাস করলে রাষ্ট্রের কল্যাণ হবে। ফিতা কাটাটা প্রধান কাজ নয়, কাটতে পারে না, আমার আপত্তি নেই, ফিতা কাটা প্রধান কাজ নয়। ঠিকভাবে প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে উনি কোন ব্রিজ ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, কোন ডিসি কাজ করতেছে না, কোন এসপি ঘুষ খাচ্ছে, কোন লয়ার খারাপ হয়ে গেছে, এটা উনি দেখবেন। এটা এক্সিকিউটিভ কাজ, এক্সিকিউটিভ ডিউটি, এবং তাকে প্রপারলি এই ডিউটি পালন করতে হবে। আর বিচার বিভাগের কাজ বিচার বিভাগ। কষ্টের সঙ্গে আমি এর আগে বলছি যে একটা এসআই আসে, বললো স্যার ডাকাতকে পেয়ে গেছি, মায়ের ট্যাট দিয়ে নিয়ে আসে,
ও শুরু শুরু করে দিল রেকর্ড করা। ব্রিটিশ আইন ভালো লাগে আমার এখনো, যদিও আমার বাচ্চাটা আমার বিরোধিতা করে। ব্রিটিশ তো চোর, কোহিনূর চুরি করেছে আমাদের। আমি বলি কোহিনূরটা ওরা চুরি না করলে আমরা এটা দুল বানাইতাম ভাঙে। এটা বড় কথা নয়, আমি তাদের কাছে আসলে ঋণী। এই যে বড় বড় কথা বলতেছি না, ল, আইন পাস, জনগণ স্বাধীনতা, লিবার্টি, এই সমস্ত ব্রিটিশ আমাদেরকে ইনিশিয়েট করেছে। এই জন্য আমি তার প্রতি লয়াল আর কি একটু। এখন এই যে আইনটা পাস হচ্ছে, এরা কার্যকরী করতেছে না। 2013 সালে আইন পাস হয়েছে, পুলিশ কাস্টডিতে হত্যা বা টর্চার এগেনস্টে। ভালো লাগছে কয়েকদিন আগে পুলিশের ফাঁসি জেল হয়েছে ঢাকায়। ভালো লাগছে আমাদের সিনহা হত্যার, এটা হত্যা নয়, এটা একটি প্রতিবাদ। 1 মাসের বেশি পার হয়ে গেল, একটাও ক্রস ফায়ার হলো না, হলো না, এনকাউন্টার হলো না। এটা অ্যাচিভমেন্ট। ও 2 দিন পরে মারা যেত, আমিও মারা যাবো। মৃত্যু অবশ্যম্ভাবী। যে জন্মে বিশ্বাস করে তাকে মৃত্যু বিশ্বাস করতে হবে, ওই দিনকে নির্ধারিত। আর যারা স্রষ্টা বিশ্বাস করে তারা তো কনক্রিটলি বিশ্বাস করতে হবে, জন্ম মৃত্যু তার হবে। আমি কোনো হেডেক ফিল করি না, আমাদের কারো করা উচিত না। দোজ হু আর বিলিভার। এই ব্যাপারে সাইফুল ভাই আরে না, এটা শেষ করি, আমি শেষ করি, কষ্ট আছে। ফলে আমাদের যে গতকালকে একটা ভালো ইনস্ট্রাকশন দিয়েছিলাম জনস্বাস্থ্য ইনস্টিটিউট, হেজাব এবং হাঁটুর উপরে এখানে আর কি টাকলুর উপরে প্যান্ট শার্ট পরিধান যা হয় করতে হবে আর কি। যেটা আমরা তো সবাই আমি violate এটা করছি প্রতিবাদ করার আগেই প্রতিবাদটাই পেলাম সকালে আগে। কারণ ওইটা যে ওরা যে সার্কুলেশন দিয়েছিল এটা আমি দেখিনি, কিন্তু সকালে দেখলাম এটা প্রতিবাদ আসছে। এবং দ্যাট ইনস্ট্রাকশন ইজ উইথড্রন। হোয়াট দ্য এক্সপেকটেশন অফ দ্য পিপল? জনগণ কি চায়? জনগণ যেটা চাইবে সেটাই পাওয়ার। কিন্তু আমরা যত যে কথা বলি, আজকে আমি প্রেসিডেন্ট, কালকে আমি নিগত হয়ে যাবো, আমি সিম্পল এক লই। ক্লায়েন্ট আসবে, টাকা নিব, বাড়ি যাব, মারা যাবো, শোকসভা হবে হবে না হবে, কারো লাশ মেডিকেল করে যাবে, কারো দাফনে যাবে, কারো শ্মশানে যাবে। এটা কোনো খবর না, এটা নর্মাল প্রসেস, নর্মাল ন্যাচারাল প্রসেস। বাপ হওয়া কোনো ক্রেডিট নয়, নর্মাল ন্যাচারাল প্রসেস। ক্রেডিট হচ্ছে আপনি ক্ষুদিরামের বাপ, ক্রেডিট হচ্ছে 1 মুঠো চাল দিয়ে ক্ষুদিরামকে কিনে নিয়ে এসে যেই ফুপি, সে হচ্ছে ক্রেডিট। আমি গর্ববোধ করি 16 বছরের যুবক, এই বাংলায় জন্ম নিয়েছে ক্ষুদিরাম। ছোটবেলায় গান শুনতাম, একবার বিদায় দে মা, ঘুরে আসি। ঘুরে আসি, ঘুরে আসছে 71-এ ক্ষুদিরাম। ক্ষুদিরাম মৃত্যু নেই, ক্ষুদিরামের মৃত্যু নাই, ক্ষুদিরাম ঘুরে আসছে 71-এ, আমরা এখনো জীবিত। ধন্যবাদ। আমরা আমাদের হাতে আর 15 মিনিটের মতো সময় আছে, আমরা 3টা প্রশ্ন আরো নেওয়ার চেষ্টা করব। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কোশ্চিন করছি যে সাধারণ মানুষ এবং অসাধারণ মানুষ, এটা মানে আমরা একটু ব্যাখ্যা চাই যে দুটা, একটা হত্যাকাণ্ড আর একটা হচ্ছে আহত করা বা তার অধিকারকে খর্ব করা। দুজনেই ছিল সশস্ত্র বাহিনীর লোক। তার জন্য কিন্তু গভর্নমেন্টও অনেক বড় নাড়া দিয়েছেন এবং তাদের জন্য বিচার হচ্ছে। কিন্তু সাধারণ মানুষদের কি বিচার হবে? আমরা কি পাই? এটা আমার প্রশ্ন। ধন্যবাদ। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন ওরফে বাবু, পাশে আমার বাসা। যে রাস্তা দিয়ে আসছেন আপনারা, আজকে এজেন্ডার সঙ্গে আমি একমত। পাশাপাশি একটু এজেন্ডার বাইরে আমার সাথে তথা এলাকার সাথে একজনের কথা বলতে চাই। প্রধানত মেন অতিথি অ্যাডভোকেট জাকিয়া সুলতানা জুই এমপি দৃষ্টি ওকে সরি এনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সম্মানিত ব্যক্তিবর্গ যে রাস্তা দিয়ে আসছেন, রাস্তার পাশেই আমার বাসা। এখানে আমরা রাত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এই রাস্তা দিয়ে হাজার হাজার লোক 24টা ঘন্টা চলাচল করে। আর প্রথমত আমি যে ধন্যবাদটুকু দিব মিস্টার সারোয়ার সাহেবকে, যদি এই এলাকাটা ডেভেলপ করার কারণে যথেষ্ট আমরা উপকৃত হয়েছি। পাশাপাশি কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায় এখনো আছি, যেমন কিছু মাদকের আঁকড়া আমরা দেখতে পাই। প্রশ্নটা হ্যাঁ, আমি চাচ্ছি, প্রশ্ন ঠিক নয়, আমি চাচ্ছি শর্টে বলতেছি, কল্পনা বলতেছি, আপনি এই রোডের জন্য 4টা সোলার বাতির ব্যবস্থা করবেন, এটা আপনার কাছে দাবি। দ্বিতীয়ত এই রাস্তায় বর্ষার সময় বেশ সমস্যা হয়ে যায়, একটা কেনেলের ব্যাপারে আপনি সহযোগিতা করবেন, এইটুকুই আপনার কাছে আমার দাবি। আশা করি এই এলাকা সবার জন্য এটা গ্রহণযোগ্যতা হবে। আপনাদেরকে সবাইকে আরেকটি প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। পার্সোনাল কোশ্চেন এটা।
হ্যাঁ, ধন্যবাদ। আপনার পরিচয়টা? আমি মোশাররফ হোসেন বাবু, পাশেই আমার বাসা। আচ্ছা। এখান থেকে আমার দেখা যায় আমার জানলা। তো বাবু ভাই, আমি বলি যে এবারই করোনার জন্য যে সমস্ত রিলিফ বিতরণ করা হয়েছে এবং করোনার যে সমস্যার জন্য সোলার লাইট এখন আসা, এই বরাদ্দটা বন্ধ হয়ে আছে পুরো বাংলাদেশেরই। যদি খোলা হয় তো আমি সেটা লাইটের ব্যবস্থা করে দেবো। Thank you আর very much. ক্যানেলের কথা বলেছেন, ক্যানেলের বিষয়টা কিন্তু পৌরসভার বিষয় ইনক্লুড আছে এবং নির্বাচিত এমপি যিনি তার মাধ্যমেও প্রয়োজন হবে, আর সাথে আমিও সহযোগিতা করব। Right, exactly point. I am highly pleased. আমরা আরেকটি আর প্রশ্ন মাদকের নিতে চাই না, আর কোনো- মাদকের বিষয়ে সেটা আপনি লিখিতভাবে এসপি সাহেবকে দরখাস্ত দেবেন, আমার সুপারিশ নিয়েন। Okay, thank you very much for your comment. স্যারকে দেন। Okay, thank you. আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন দিদি, কৃষক মানুষ। আমার ভাই একটু আগে প্রশ্ন করলেন যে মত প্রকাশের স্বাধীনতা সে ব্যাপারে আপনারা খুব বেশি স্পেসিফিক কোনো কথা বলেন। আসলে আমরা মত প্রকাশের স্বাধীনতার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। আমরা ফেসবুক খুললেই দেখি একটা মা মাসি তুলে গালি দেওয়া যায় বাংলাদেশে, পৃথিবীর কোথাও দেওয়া যায় না। আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি, কাফের ফতোয়াকে পিটিয়ে মেরে আগুন দিয়ে পুরানো যায়, বাংলাদেশে আর কোথাও যায় না। এই মত প্রকাশের স্বাধীনতা আমাদের আসলে দরকার নেই। মতটা এখন নিয়ন্ত্রণ করার কি ব্যবস্থা করা যায় সেটা বলে। মত নিয়ন্ত্রণ করতে হবে আমাদের। সভ্য হতে হলে আমরা অনেক সভ্যতার কথা বললাম, অনেক দাবি দেওয়া করলাম। আমি কতটুকু সভ্য মানুষ সেটা বলে। আমরা বুঝতে পেরেছি। আমরা আমি আইনের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল মানুষ সেটা বলে। আমরা জাস্টিন ট্রুডোর কথা বলি, জাস্টিন ট্রুডো আমার দেশের ইউনিয়ন পরিষদের মেম্বারগিরি করতে পারবেন কিনা সেটা বলে। আমরা নিজেদেরকে নিয়ে একটু ভাবি না। আমরা সবকিছু জাস্টিন ট্রুডো চাই, আমরা ডোনাল্ড ট্রাম্প চাই, আমরা আমেরিকার মানব অধিকার চাই, আমরা প্রতিদ্বন্দ্বিতা করি যে দেশে ইনডেমিনিটি হয় সেই দেশে কি করে আইনের শাসন আমরা চাই। আমরা প্যানেলে চলে যাবো। প্রশ্নটা বুঝতে পেরেছি। এই বিষয়ে আমরা মত প্রকাশের স্বাধীনতা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই ব্যাপারে আপনাদের মতামত চাই। লালমনিরহাটের হত্যাকাণ্ড প্রতিরোধ করার জন্য এরকম মত প্রকাশ বন্ধ করা। আমি রিকোয়েস্ট করব সাইফুল ভাইকে প্রশ্ন দুটোর আনসার দিতে। একটা প্রশ্ন ছিল সাধারণ এবং অসাধারণ নাগরিকের মধ্যে বৈষম্য, আর দ্বিতীয় হলো যে মত প্রকাশের মানদণ্ডটা কি, কোথায় আমরা লাগাম টেনে ধরবো বা ধরবো না। ধন্যবাদ। আপনার জুনিয়র দেখেন এদিকে। আপনার এই যে আমাদের স্টুডিওতে আজকে আমাদের সামনে অনেক জ্ঞানী গুণী মানুষ বসে আছেন এবং স্টুডিওতে যারা বসে আছেন আমি মনে করি যে আমরা যারা এখানে সামনে আছি আমাদের চেয়েও মানে আমি আমার কথাটা বলবো আর কি, আমার চেয়েও অনেক জ্ঞানী গুণী মানুষ সামনে আছেন এখানে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর শামসুর রহমান পারভেজ, দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালত। স্পেশাল পাবলিক প্রসিকিউটর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জনাব তৈয়বা বেগম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সদস্য জনাব সৈয়দ সালাউদ্দিন দিলীপ, একটু আগে যিনি কথা বললেন। এখানে একজন পত্রিকার নির্বাহী সম্পাদক আছেন লিমন হায়দার, আরো অনেকেই আছেন, আমি হয়তো অনেকের নাম জানি না বা এই ভাই প্রশ্ন করলেন, উনি প্রশ্ন করলেন। নবরূপের তারপরে আমাদের অ্যাপিলেট ডিভিশন মানে আমাদের অ্যাপিলেট কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অনিমেষ চন্দ্র রয়, সে আমাদের বাংলাদেশের সংবিধান, আমাদের আইনজীবী সমিতির সংবিধান এবং আইনে খুব পারদর্শী একজন মানুষ, অনেকেই বসে আছেন। তা আমার সামনে এখন যে প্রশ্নটা এসেছে আমি শুরু করতে চাই এইভাবে। এক ভাই বলছিলেন যে জিজ্ঞাসাবাদ, আমার যেমন মত প্রকাশের স্বাধীনতা আছে, আবার দায়িত্বশীল চেয়ারে থাকে দায়িত্ব প্রাপ্ত হয়ে ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই বা সরকারের গোয়েন্দা সংস্থাগুলোরও তাদের উপর দায়িত্ব ন্যস্ত আছে এবং তারাও আমাদের দেশের সচেতন নাগরিক, তাদের অবশ্যই আইনগত অধিকার আছে কাউকে জিজ্ঞাসা করবা যে আপনি আসলে কোন দলমতে বিশ্বাসী বা আপনি কি কাজ করেন, আপনার দেশে কি তথ্য অধিকার আইনেও আসলে এই অধিকারটা আছে। যা হোক
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানতে পারি না কেন যে আপনি কোনো দলমতে বিশ্বাসী কিনা, এটা জানতে চাইতেই পারি। আপনি এইটার সোজাসুজি উত্তর দেবেন কি দেবেন না এটা আপনার ব্যাপার, আমি জানতে চাইতে পারি। আপনি বলতে পারেন আমার প্রতিবন্ধকতা আছে, আমি আপনার এই প্রশ্নটার উত্তর দিলাম না, নিরুত্তর, আমি নিশ্চুপ থাকলাম, এই অধিকার আপনার আছে। কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে আপনি কোনো মতাদর্শে বিশ্বাসী কিনা। আপনি বলতে আমার বাধা থাকলে বলবেন না, আপনারও অধিকার আছে উত্তর না দেওয়ার, আর কারো অধিকার আছে আপনাকে প্রশ্ন করবার। যদি সেই প্রশ্নটা বেআইনি না হয়, ওই প্রশ্নে যদি আপনি শারীরিক বা মানসিকভাবে টর্চার্ড না হন। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে সাধারণ এবং অসাধারণ, আমি কিন্তু ইতিপূর্বে আলোচনার মধ্যে ইতিমধ্যেই বলে দিয়েছি যে আইন সবার জন্য সমান, তবে অপরাধের গুরুত্ব শাস্তি ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে না। অপরাধের গুরুত্ব পরবর্তীতে যেন আরো অপরাধ না ঘটে, এটার জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর গুরুত্বপূর্ণ ব্যক্তি আঘাতপ্রাপ্ত হলো, এইটার দৃষ্টান্তমূলক কোনো বা জনসমক্ষে কোনো তাৎক্ষণিক প্রতিবাদ, প্রতিক্রিয়া, বিচার কোনোটাই হলো না। তাতে হবে কি, অপরাধীরা উদ্বুদ্ধ হবে, অনুপ্রাণিত হবে, আরো ঘটনাগুলো ঘটতে পারে বেশি করে, এইটার সামাজিক গুরুত্বটা বেশি। আবার অনেক ঘটনা ঘটে যায়, সেরকমই আরেকটি ঘটনা ঘটলো, এটা নিয়ে তোলপাড় হবে না। অর্থাৎ মানুষ যা দেখে অভ্যস্ত, তা যদি বারবার দেখে, এইটার প্রতিক্রিয়াটা যেরূপ হবে। মানুষ যা দেখে অভ্যস্ত নয়, সেইটা যদি হঠাৎ করে ঘটে যায়, এইটার প্রতিক্রিয়াটা একটু ভিন্ন রূপ হবে, এইটাই স্বাভাবিক। সাধারণ আর অসাধারণের জন্য শাস্তির তারতম্য হবে না, কিন্তু এইটার যে প্রতিক্রিয়া সমাজ থেকে আসবে, নাগরিকের পক্ষ থেকে আসবে, এটা একটু কম বেশি হতেই পারে। আইনে এইটার কোনো পার্থক্য করা নাই যে একজন রিক্সাওয়ালা মায়ের খেলে বা একজন রিক্সাওয়ালা মারা গেলে কি হবে আর একজন সচিব মারা গেলে কি হবে। এই জায়গাটা আমি উদাহরণ দিতে চাই। নূর হোসেন কিন্তু কোনো অসাধারণ ব্যক্তিত্ব ছিল না। অসাধারণ এই সেন্সে বুকে পিটিশন লিখেছিল গণতন্ত্র, মুক্তিবাদ, স্বৈরাচার নিপাত, এই জায়গায় সে অসাধারণ। বাট সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ব্যক্তিত্বের দিক থেকে সে পরবর্তীতে বিখ্যাত হয়েছে। বাট তার যে সামাজিকতা, সে কিন্তু একজন অসাধারণ মানুষ, কিন্তু তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাধারণ মানুষ কর্মকাণ্ডের মধ্যে দিয়ে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হয়েছে। আইনের প্রয়োগটা সাধারণ আর অসাধারণের জন্য আলাদা করা নাই। আর একটা প্রশ্ন এসেছিল, আমি এই প্রসঙ্গে বলতে চাই, দেখুন, আমি যে মত প্রকাশের স্বাধীনতা সৈয়দ সালাউদ্দিন দিলীপ সাহেব বলেছেন, উনি আমার চেয়ে ভালো বক্তা, ভালো বিশ্লেষক। আমি যেটা বলতে চাই যে এখন যে ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ঝড় উঠেছে, এই ঘটনাগুলো কিন্তু, এই ধর্ষণের ঘটনা কিন্তু ফাহিমা, পূর্ণিমা, মাহিমা তাদের সময় হয়েছে। 1995 সালেও আমার এই জেলায়, যেটা আজকে মাজারুল ইসলাম সরকার সাহেব বলেছেন যে ইয়াসমিনকে কেন্দ্র করে ঘটনা বিশ্ব নড়ে চড়ে উঠেছিল। ইয়াসমিনও কিন্তু সাধারণ একটা মেয়ে, কিন্তু সেখান থেকে প্রতিবাদের ভাষা আমরা খুঁজে পেয়েছি, দৃষ্টান্তমূলক রায় পেয়েছি। আবার 21শে আগস্ট 2004ও ঘটনা ঘটেছে। বাংলা ভাই, ইংরেজি ভাই, অনেক ভাইকে আমরা অতীতে দেখেছি, সেগুলো যেমন মিডিয়ায় এসেছে, যে আকারে এসেছে, যে ভাবে এসেছে, আজকের দিনে কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী ভাবে দেখছি। এবং আজকের দিনে এই মানববন্ধন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় যেভাবে আসতেছে, সেখানে কিন্তু আর ওই কথাগুলো বলা হচ্ছে না। এই জায়গাটা থেকে আমার সন্দেহ হয় যে আমরা যেগুলো করছি, এগুলো যদি মহৎ উদ্দেশ্যে করি, আইনের সুষ্ঠু প্রয়োগের জন্য করি, সকলের জন্য করি, তাহলে ঠিক আছে। আর বিশেষ কোনো অশুভ উদ্দেশ্যে যদি এটা শুরু করে থাকি, যেটাতে আইনে প্রতিকার আছেই, সেটাই আবার নতুন করে চাইতে গিয়ে সরকারকে বা রাষ্ট্রযন্ত্রকে ব্যর্থ করে দেওয়ার কোনো অপপ্রয়াস সামনে রেখে যদি করি, তাহলে এটা ঠিক নাই। এই জন্য আমি বলি, আমি নিজে আওয়ামী লীগের একজন সদস্য, আওয়ামী লীগের একজন কর্মী, আবার অতিরিক্ত পিপি। আমিও তো এইসব অনুষ্ঠানে অংশ নিচ্ছি, আমিও তো সত্য কথাটা সোজা করে বলছি, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি, এগুলো সমস্যা যেন সমাধান হয়, এগুলো
নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়লে, গোটা বিশ্ববাসীর মধ্যে ছড়িয়ে পড়লে, রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তাদের গোচরে আসলে, আইন প্রণেতারা যারা আছে তাদের গোচরীভূত হলে এগুলোর সমাধানের জন্য তারা পদক্ষেপ নিতে পারবেন, বা রাষ্ট্রের যে যে দায়িত্ব আছে তারা পদক্ষেপ নিতে পারবে। এই উদ্দেশ্যে বলছি, আমি কোনো খারাপ উদ্দেশ্যে, কোনো খারাপ বা অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো কথা বলছি না। এই কারণে আমার কথা নিয়ে আমার কোনো ভয় নেই। আমি কিন্তু রাষ্ট্রের একটা অংশ, আমি সরকারি দলের একটা অংশ, তারপরেও কিন্তু আমি সত্য কথাগুলো সোজা করে বলছি, কারণ আমি চাইতে এই সমস্যাগুলোর সমাধান হোক, এগুলোর পরিপ্রেক্ষিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক। এইটাকে কেন্দ্র করে কোনো ধূম্রজাল সৃষ্টি হোক, কোনো আন্দোলন সৃষ্টি হোক, রাষ্ট্রযন্ত্র ব্যর্থ হোক, বা রাষ্ট্রের বিরুদ্ধে কথাবার্তা হোক, বা রাষ্ট্রদ্রোহিতা হোক, এই উদ্দেশ্যে বলছি না। উদ্দেশ্য যদি মহৎ হয়, ওই যে কথাটা দিলীপ সাহেব বলেছেন যে প্রতিবাদ এবং মত প্রকাশের স্বাধীনতা যেভাবে হচ্ছে সেইভাবে না হয়ে বেআইনি ভাবে যেন মত প্রকাশ না হয়, সেইটা কিভাবে রোধ করা যায় সেই বিষয়টা দেখেন। আর প্রথমে উনি ওই মাননীয় সাংসদ এবং মাজার ভাইকে যে প্রশ্নটা করেছিলেন, প্রশ্নটা আমার খুবই ভালো লেগেছে, যে তিনটার মধ্যে আপনার লেজিসলেচার, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের মধ্যে ক্ষমতার পৃথকীকরণটা কিভাবে করা যায়। এটা তো আসলে ওই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র শামসুর রহমান পারভেজ সাহেব স্পেশাল টপিক। এই তিনটার মধ্যে চেক এন্ড ব্যালেন্স করা, এইটা তো ওইখানেই বলে, রাষ্ট্রবিজ্ঞানেই কিন্তু বলে দেওয়া আছে যে চেক এন্ড ব্যালেন্স করতে হবে। চেক এন্ড ব্যালেন্সের ভিন্ন অর্থ করলেই এটা কিন্তু পৃথকীকরণ। চেক এন্ড ব্যালেন্স করা মানেই এক অর্থে এটা পৃথকীকরণ, একটার সাথে আরেকটা যেন সাংঘর্ষিক না হয়, একটার উপর আরেকটা যেন মাতবরিটা না করে, অর্থাৎ মাতবরিটা যেন আইনানুগ হয়, কেউ যেন কারো উপরে অনধিকার চর্চা না করেন। এইটা সমন্বয় সাধন করাই তো সেকেন্ড ব্যালেন্স। সেকেন্ড ব্যালেন্স মানেই এক অর্থে পৃথকীকরণ। ধন্যবাদ সবাইকে, আয়োজকদের ধন্যবাদ, যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা জ্ঞান গর্ব আলোচনায় অংশ নিয়ে আমাদের জ্ঞান গরিমার পথকে প্রসারিত করার সুযোগ করে দিয়েছেন তাদের সকলকে এবং সংশ্লিষ্ট সকলকে, বিশেষ করে আয়োজকদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, আইনজীবী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ, এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। জয় বাংলা বললেন না কিন্তু, মানে হাইকোর্টকে অমান্য করলেন। হ্যাঁ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জাতীয় স্লোগানটা না বলে শেষ করুন। বঙ্গবন্ধুর নাম অনেকবার বলেছি, তারপরে বলি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। Yes, good. ধন্যবাদ আপনাদের সবাইকে। একটা মানে আমি ব্যক্তিগতভাবে ফ্রিডম অফ স্পিচে খুবই আগ্রহী, এবং আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি প্রাপ্তি হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। আমি কিছু লেখালেখি করার চেষ্টা করি, পড়বার চেষ্টা করি, তাতে আমি ফ্রিডম অফ এক্সারসাইজ যে স্ট্রিং এক্সপ্রেশনস সেটা আমি করবার চেষ্টা করি। কিছু বিতর্ক আছে আমাকে নিয়ে, আমি বুঝি, আমাকে জানায়, আমি শুনি, শোনার মধ্য দিয়ে শিক্ষিত হই, শিক্ষিত হওয়ার চেষ্টা করি। আজকে যারা আমরা উত্তর দিলাম এখানে তিনজন বসে মহারথী ভাবিছি নিজেকে, আসলে সঠিক নয়। আমাদের এই উত্তরগুলোর যে প্রশ্নগুলো আরো গভীর ছিল, আরো তাৎপর্যপূর্ণ ছিল, আমরা উত্তর দিয়ে নিয়ে আসলে আমরা নিজেকে ইনভিস করবার জন্য এখানে হাজির হয়েছি, এবং আমরা কিন্তু খুবই সেলফিশ। আমরা এই তিনজনে, এই 42 জনের মতামত নিয়ে নিজেকে ধনী করবার চেষ্টা করেছি, এটা এই অর্থে আমরা স্বার্থপর। আমি একটা আয়োজকদেরকে একটা বিশেষভাবে আবেদন রাখবো যে এই রাষ্ট্রযন্ত্র, এখানে কিন্তু শব্দটা ইউজ করা হয়েছে, আপনার প্রশ্নটা আমার ভালো লাগছে। রাষ্ট্র বলা হয়নি, কিন্তু রাষ্ট্র হইলে 4টা উপাদান লাগে, 3টা স্তম্ভ রয়েছে, 4টা উদ্দেশ্য রয়েছে, ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। কিন্তু যখন রাষ্ট্রযন্ত্র বলা হচ্ছে তখন মূল জায়গাটা কিন্তু স্পর্শ করেছি আমরা এক্সিকিউশনের ক্ষেত্রে। সেই জন্য ওইটা এই যন্ত্রটা করে এটা সঠিক হয়েছে বলে আমার মনে হয়েছে। এরপরে যে আমরা আলোচনা করব, কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ, কারণ আমি আরো ইনভিস করতে চাই। যে কয়দিন আসি মানে এই পৃথিবীতে আছি, আমরা আরো আলোচনা করব শুধু সংবাদপত্র নিয়ে। সংবাদপত্রের লিমিটেশন কি রয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা কতটুকু রয়েছে, সব সংবাদ সংবাদ নয়, ইয়েলো জার্নালিজম আছে, পজিটিভিটিজম থাকতে হবে সংবাদে, এই বোধটা আমাদের থাকতে হবে। ওই ভাইয়ের প্রশ্নটা আমার খুব ভালো লাগছে, যে সব মত নয়, কিছু কুৎসা আছে, আমাদেরকে এটা ডিস্টিংগুইশ করতে হবে। মিথ্যা কথা বলা খারাপ,
এটা সমস্ত ধর্ম স্বীকার করে ফিলোসফিক্যালি। এটাকে আমরা কখনো মত বলবো না, এটা মিথ্যা কথা। মত হচ্ছে মাস্ট বি কনস্ট্রাকটিভ। আমরা এক একটা ছোট ছোট ইস্যু নিয়ে পুলিশের রোল, জনগণের প্রত্যাশা, সংবাদপত্র এবং তাদের রোল, এই ছোট ছোট বিষয় নিয়ে আবার আমরা এখানে বসবো এবং আপনাদের চেয়ে আমরা যারা বক্তায় আছি তারা বেশি উপকৃত হব। আমরা শ্রোতা